দেখো এখানে বলেছে টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড, আর এটা বলেছে এই হোমওয়ার্কের কোশ্চেন নাম্বার 1, একদম ফার্স্ট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 1 হোমওয়ার্কে দিয়েছিলাম। সেখানে বলেছে টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড মোর রিঅ্যাক্টিভ টুয়ার্ডস SN1 রিঅ্যাকশন। এবার তুমি কেন জানো যে SN1 রিঅ্যাকশন হয় 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তোমার কিন্তু এটা লিখলে आंसर হবে না যে দিস ইজ দ্য অর্ডার অফ দ্য SN2 রিঅ্যাকশন, তো এই জন্যই আমার অর্ডারটা এরকম হচ্ছে, এটা কিন্তু করলে হবে না। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি তোমার এক্সপ্রেশনটা হবে যে শুধু ইন্টারমিডিয়েট ভাবতে হবে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট মানে কি দেখো, তো SN1 রিঅ্যাকশন প্রসিড বাই ইন্টারমিডিয়েট, তো তুমি সেখানে ফার্স্টে বিআর কে বের করে দাও, দিয়ে সেখানে আমার হচ্ছে এরকম একটা ইন্টারমিডিয়েট প্লাস, এটা কিন্তু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে SN1 রিঅ্যাকশনের মেকানিজমটা এই প্রসিড বাই স্টেবল কার্বোক্যাটায়ন। তো 3 ডিগ্রি ক্ষেত্রে এটা যে ওয়েসেট ভালো করে হচ্ছে, তোমাকে এটা এক্সপ্লেন করে বলে দিতে হবে যে ইন কেস অফ 3 degree halide they are carbocation the more stable 3 degree halide, so that's why the tertiary butyl proceed by the SN1 mechanism. ওকে, তারপরে বলো, ফার্স্ট এটা বলে দিলাম, তারপরে তো তোমার তো ক্লিয়ার হলো ডাউট জুনের, তারপরে তোমাদের বলো, বলছি স্যার। বলো বলো দেবজিৎ। 7-8 টা কোনটা? 7-8 টা এই হচ্ছে which should undergo SN2 reaction faster in the following pair and why? আচ্ছা, এবারে জুনের জন্য তোমার ও একই ডাউট তোমার আরো বলেছে যে 7 টা which would undergo SN2 reaction faster and why, কোনটা বলো এটা, কি ডাউট কি ছিল এটা? বলেছে SN, এখানে একটা এটা আর একটা বলেছে এরকম, আর এখানটায় বলেছে SN2, তুমি SN2 অর্ডার কি জানো, এরকম জানো কিনা বলো, তার आंसर তো এটা হবে। লজিকটা কি, তুমি কেন आंसर কি দেবে এখানে, তাহলে দেখো এখানে কিন্তু এটা কিন্তু 1 ডিগ্রি আর এটা 3 ডিগ্রি, তাহলে দেখো যখন তোমার 3 ডিগ্রি হচ্ছে সেখানে তো প্রসিড বাই কার্বোক্যাটায়ন, আর SN2 রিঅ্যাকশন তো 1 ডিগ্রি ক্ষেত্রে ভালো করে হয়, কারণ এখানে একটা স্টেপে হয়, মানে লিভিং গ্রুপ ডিটাচ এট দ্য সেম টাইম নিউক্লিওফিল অ্যাটাক ফ্রম দ্য ব্যাক সাইড। তো এখানে যা সম্ভব, আর এখানে তো একসঙ্গে দুটো ঘটনা ঘটবে না, তোমাকে এক্সপ্লেন করতে হবে যখন যে ইন কেস অফ SN2 রিঅ্যাকশন প্রসিড ইন ওয়ান স্টেপ, লিভিং গ্রুপ ডিটাচ এট দ্য সেম টাইম নিউক্লিওফিল অ্যাটাক ফ্রম দ্য ব্যাক সাইড, আর এখানে তো ব্যাক সাইডে তো বাল্কি গ্রুপ আছে স্টেরিক্যালি হিন্ডার, সো ব্যাক সাইড ইজ নট ফ্রি ফর অ্যাটাকিং অফ দ্য নিউক্লিওফাইল, এই জন্যই তোমাকে এই লজিকটা বলে দিতে হবে, মানে তুই অর্ডারটা বললে কিন্তু হবে না आंसर, এই आंसरটা বুঝিয়ে বলতে হবে, 2 মার্কস তো ক্লিয়ার তো, মানে ইন কেস অফ SN1 রিঅ্যাকশন কার্বোক্যাটায়ন ফর্মস and then nuclear attack from the front side, আমি তো আগেটা ভুলে ব্যাক সাইড বলেছিলাম, আর SN2 রিঅ্যাকশন নিউক্লিওফাইল লিভিং টু বিটাস and nucleophile attack from the back side, SN2 the back side ফ্রি তো, আর SN1 এর ফ্রন্ট সাইড, এই কি ব্যাপার। SN1 में front और back दोनों से होगा ना, no actually only from the front side, আর এখানে কেন হয় সেটা SN2 তে, কারণ ধরো এটা আমার D থাকলে এটা A হবে, এরপরে আবার সেটা D হবে যখন এই প্রোডাক্টটা হয়, দুবার হয়, একবার ইনভার্সন পরে আবার রিটেনশন, তাই D থেকে আবার D তে হয় রেসিপি মিক্সার। হ্যাঁ, বুঝতে পারলে মনস্বিনী? হ্যাঁ স্যার, ওটা বলে দিচ্ছি। আচ্ছা, এবারে জিজ্ঞেস করছি রেসিপিনাইজেশন কি হয়, যখন তোমার এখানে SN2 রিঅ্যাকশন হয় সেখানে তোমার হয় ইনভার্সন অফ কনফিগারেশন, এটা কি বুঝিয়ে বলি তোমাদেরকে, ইনভার্সন অফ কনফিগারেশন, এখানে মানে প্লাস থাকলে মাইনাস হয়, যদি কম্পাউন্ডটা প্লাস হয় তাহলে প্রোডাক্টটা মাইনাস হবে, স্মল ডি স্মল এল, দেখো স্মল ডি বা স্মল এল একে বলে ডেক্সট্রোরোটারি আর একে বলে লিবোরোটারি, এটা মানে হচ্ছে প্লাস, এটা মানে হচ্ছে মাইনাস, যখন তোমার কম্পাউন্ডে SN2 মেকানিজম হয় সেখানে তোমার প্লাস থেকে মাইনাস হয় বা ডি থেকে এল হয়, বা এল থেকে ডি হয়, মাইনাস থেকে প্লাস হয়, যখন তোমার ইনভার্সন অফ কনফিগারেশন হয় ইন কেস অফ SN2 রিঅ্যাকশন, দ্যাট টাইমস এখানে যে ডি থাকে কম্পাউন্ডটা, তাহলে সেই কম্পাউন্ডটা এল হবে, যদি এল থাকে সেই কম্পাউন্ডটা ডি হয়, মানে উল্টো হবে, এটা আমার ইনভার্সন অফ কনফিগারেশন। আরে বাবা, স্মল ডি মানে তো প্লাস,
মানে ওকে বলে ডেক্সট্রোরোটারি, মানে কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ হলে ওটা ক্লকওয়াইজ ঘোরায়, ঘড়ির কাঁটার দিকেই ঘোরায় কম্পাউন্ডটাকে। D means clockwise and L means anti clockwise, yes. reciproc solution. আর রেসিং মিক্সার means in case of SN1 reaction সেখানে রেসিং মিক্সার হয়। TTL সিধা In case of SN1 সেখানে দুটো প্রোডাক্ট হয়, কিছুটা পার্ট L কিছুটা পার্ট D, প্লাস মাইনাস মিক্সচার, একেই বলে রেসিং মিক্সচার। মানে SN1 রিঅ্যাকশনে রেসিমারাইজেশন হয় আর SN2 রিঅ্যাকশনে ইনভার্সন অফ কনফিগারেশন হয়, এই তো ব্যাপার। আর রেসিমিক মিক্সচার এই ফেনোমেননটাকে বলে রেসিমারাইজেশন। ঠিক আছে, তারপরে বলো কোনটা ডাউট? তোমরা সবাই বলবে ডাউট গুলো তোমাদের। আচ্ছা, 23 এর 2 এটা আমি মুছে তাহলে দিই। correct question. না আমি বলে দিই 23 টুটা 23 টু কোশ্চেন দেখো মোবাইল থেকে। হোমওয়ার্কে 23 এর রোমান 2, এখানে 23 রোমান 2 বলেছে ব্রোমোবেনজিন। ব্রোমোবেনজিন, তাহলে এই কম্পাউন্ডটা হচ্ছে ব্রোমো, ব্রোমোবেনজিন। আচ্ছা, বলেছে ব্রোমোবেনজিন is treated with CH3Cl in presence of anhydrous NCl2, CH3Cl in presence of anhydrous AlCl2। আমাকে বলো এটা কে বলতে পারবে আনসারটা? বলো। হ্যাঁ হবে তো, কিন্তু সিম্পল ফিউয়েল কেমিক্যাল রিঅ্যাকশন হবে। কি মনস্বিনী দেবজিৎ বলো? হ্যাঁ স্যার, এটা ওই সিএল অ্যাড হয়ে যাবে। সিএল অ্যাড নয়, আমার এখান থেকে সিএল বেরিয়ে গিয়ে সিএইচ অ্যাড হবে, সিএইচ। হ্যাঁ হ্যাঁ এটা হবে CH3 প্লাস ফরমেশন হবে। তো এই CH3 প্লাসে কোথায় লাগবে? বিআর রেসপেক্টে এই তো প্লাস অ্যাফেক্টিং গ্রুপ, তাহলে অর্থ বেরাতে হবে কিনা বলো? কি করছো মোবাইল বললেন? তুমি আইটা না দিয়ে শুনছো দুটো স্ক্রিন খোলা আছে, ওইখানে যাচ্ছে এখানে আসছে। एक तो क्वेश्चन वाला बोल के रखा है नेम रिएक्शन। अब फिल्टर ड्राफ्ट पहले सिंपल है तो আচ্ছা বিআর তাহলে এখানে হবে CH3 এইটা আর প্লাস প্যারা, এখানে বিআর নরমাল তো বিল্ডের অ্যালকাইলিস রিঅ্যাকশন, আর এখানে হচ্ছে CH3 অর্থটা টেকনিক্যালটা করে রেখেছি। হ্যাঁ ঠিক আছে, বলো আর কোনটা হয়নি বলো? মনস্বিনী আমাকে করে পাঠিয়েছি, আমি আমাকে চেক করে দেবো রাত্রিবেলায়, যেটা পারো সে জিজ্ঞেস করে নাও। करेक्ट क्वेश्चन है सर नंबर 16। হ্যাঁ বলে দাও। सर ये क्वेश्चन सर ये फिल्टर ड्राफ्ट एसाइलेशन अलग होता है ना, ये कैसे लिखा है? ये भाई तुम लिखता है एक बार लिखता हूं याद नहीं रहता इस सेट पर तो फिल्टर लिखा বলো আর কোন ডাউট নেই তোমাদের এগুলোর মধ্যে, তাই তো? আচ্ছা তোমাকে আমি যে নেম রিঅ্যাকশন দিচ্ছেন পরপর লিখতে থাকবে কিন্তু, তাহলে কি বলতো দেখবে একটা সময় শেষে তোমার খাতায় একটা সুন্দর তৈরি হয়ে গেছে নেম রিঅ্যাকশন লিস্ট। তার সঙ্গে একবার KOH এর নাম্বার 16 রিঅ্যাকশন मतलब SN1 হবে না SN2 হবে। দাঁড়াও নাম্বার 16, আচ্ছা নাম্বার 16 এ প্রবলেম হচ্ছে জুনেদের খুব। নাম্বার 16 এ বলছে এ সলিউশন অফ KOH হাইড্রোলাইসিস এত এন্ড এত ফায়ার অফ দিস মোর ইজিলি হাইড্রোলাইসিস। আচ্ছা তো ওই অ্যাকোয়াস ভাবো না কোনটা হবে? এ মানে SN2 দেখো কোশ্চেন নাম্বার 16 বলে দিচ্ছি,
মানে এই সলিউশন অফ KOH হাইড্রোলিসিস প্রথমেরটা হচ্ছে 2 ডিগ্রি, তারপরটা হচ্ছে 1 ডিগ্রি। হুইচ ওয়ান অফ দিস ইজ মোর ইজিলি হাইড্রোলিসিস? তো অ্যাকচুয়ালি মানে বিটুইন দ্য SN2 এন্ড SN1 এই দুটোর মধ্যে তুমি ভাববে সবসময় এটাকেই প্রেফারেন্সে ভাববে সবসময়। তো কোনটা ইজিলি হয় যদি মেনশন করে না দেয়, দেখো প্রশ্ন 16 মেনশন করে দেয়নি, তখন আমি SN2 নিয়ে ভাববো। SN1 এর মধ্যে পাই। যদি মেনশন করে দেয়, মেনশন করে দেয়নি, না করলে SN2 ভাববে। SN2 is one step, SN1 is two step. হ্যাঁ হ্যাঁ Invert कर देना होगा। আর কোনো ডাউট নেই তো? তাহলে কাইনেটিক্স কন্টিনিউ করবো আমি। হ্যাঁ না আমি ভাবছি এখানে বলছি। শোনো, ব্লুটুথ যে পাওয়া যায় না, ব্লুটুথ কথা বলা যায়, কিন্তু কদিন পরে শোনা যায় না। মানে ফোনের সঙ্গে থাকে না যে ওই ব্লুটুথ যে লাগানো থাকে কানে, যে পড়ালাম সব এরকম করলাম সুন্দর হলো এরকম করে। আমাদের টিচাররা সব কিনেছিল, কিন্তু ওরা বলছে সেটা লোকটি একটু ফালতু হয়েছে, ফেলে দিতে হয়েছে। আচ্ছা আপনি পড়াচ্ছেন দেখছি বেশ, তো আমার সব বাচ্চারা শুনতে পায় না, বাচ্চারা কোন বাচ্চারা যেগুলো এক ব্যান্ড হয় না ওগুলোতে নরমাল মাইক্রোফোন যেগুলো সেই মানে যেগুলো সেই কনফারেন্সে কলে বা দেখি আমরা টিভিতে। বলায় যেগুলো পরে হ্যাঁ 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 ওগুলো ভালো হবে। ठीक है तो भालो कंपनी का लोगे तो फिर नहीं होगा ऐसा, वो लोग सस्ता से नेक्स्ट হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। কনসেপ্ট মোবাইল দেখে দাও, মোবাইলে কি এটা করছো বাড়ি থেকে পরে করবে, এখন দরকার নেই। सर इसका असाइनमेंट का पूरा लास्ट टाइम आप इंस्टेंटेनियस करवाए थे ইনস্ট্যান্টেনিয়াস রেট। হ্যাঁ তাহলে এভারেজ রেট ডান, ইনস্ট্যান্ট রেট ডান। এবার দেখো এক্সপেরিমেন্টাল রেট ল, এক্সপেরিমেন্টাল রেট ল এটা আবার কি জিনিস? রেট ল আগে বলেছি রেট, ইনস্ট্যান্টেনিয়াস রেট, এভারেজ দেখো বলছি রেট, এক্সপেরিমেন্টাল রেট। তো একটা রিঅ্যাকশনের এক্সপেরিমেন্টাল রেট কি করে জানবে তুমি? সাপোজ আমি একটা রিঅ্যাকশন লিখছি, দেখো A প্লাস B, প্রোডাক্টটা হচ্ছে C প্লাস D, এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে A, এটা B, C এন্ড D, এটা হচ্ছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ফর ব্যালেন্সিং, স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তাহলে এই রিঅ্যাকশনটা রেট কি হবে? দেখো রিঅ্যাকশন রেট দ্যাট ইজ দা R, reaction rate R এটা ইকুয়াল টু আগে লিখি proportional to concentration of A and concentration of B। বলতো পাওয়ার কি লিখবো? A small is big, small is small, big small is small is big। না না আমি তো অনলি রিঅ্যাকট্যান্ট লিখছি, মানে এখানে যে বলছি স্মল a স্মল b, আসলে এগুলো হবে না, এগুলো হবে না, এগুলো হবে না। হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা এটা পড়েছিলাম ইন ক্লাস 11 ল অফ মাস অ্যাকশন। that law of mass action is the rate proportional to concentration of the reactant and the coefficient in the power, coefficient in the power। কিন্তু এটা সেটা হবে না, এখানে ab টা আসবে না, এখানে একটা আমার আননোন কিছুটা আসবে, সেটা হতে পারে x আর y। তার মানে x আর y এর সঙ্গে এই স্মল a আর স্মল b কোনো রিলেশন নেই। So now how this is possible from a chemical reaction to write the experimental rate? এটা কার পক্ষে সম্ভব যে কি হবে লেখাটা? সাপোজ তোমাকে এক্সপেরিমেন্ট কি করে, দেখো এটা কিন্তু রেট, অ্যাকচুয়ালি তোমার বইতে কিন্তু কোথাও এখানে এক্সপেরিমেন্টাল রেট বলে লেখা আছে, রেট ল। তোমাকে আমি টার্মটা এখানে ইনক্লুড করলাম যে এক্সপেরিমেন্টাল রেট বেসিক্যালি। তো এক্সপেরিমেন্টাল রেট মানে কিন্তু এটা কিন্তু থিওরিটিক্যাল নয়, তোমাকে আরো বুঝিয়ে দিচ্ছি। ধরো বলছি, তুমি অবাক হয়ে যাবে দেখলে এটা CH3CHO, এটা হিট করছে, একটা তোমাকে ডেইলি লাইফের এক্সাম্পল দিয়ে বলছি যে CH3CHO
তোমরা শুনতে পাচ্ছ মনস্বিনী দেবজি? হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে কথা বলবে বুঝতে না পারলে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, তো সিএইচটি সিএইচও কে হিট করলাম, তো এখানে পাচ্ছি CH4 আর এখানে পাচ্ছি CO। হিট করলে এরকম পাচ্ছি। তুমি দেখো এই রিঅ্যাকশনটা রেট হচ্ছে তোমার রেট আর that is proportional to concentration of CHO এই পাওয়ারে 3/2। এটা কোনো মানুষের পক্ষে মনে রাখা সম্ভব যে এই রিঅ্যাকশন রেট এরকম হতে পারে? তোমাকে আমি জানি বলে লিখলাম, এটা কিন্তু কারোর পক্ষে বলা সম্ভব নয়, এটা একটা ইম্পসিবল থিং। তার জন্যই একটা রিঅ্যাকশনের রেট কিন্তু এক্সপেরিমেন্টাল ভ্যালু, তাই আমি এখানে লিখেছি এক্সপেরিমেন্টাল রেট। So from a chemical reaction, this is impossible to write the rate of the reaction because rate of the reaction is experimental value. ঠিক আছে? তাহলে দেখো এখানে কিন্তু পাওয়ারে 3/2 হয়েছে, এখানে এই যে স্মল a বা স্মল b এর সঙ্গে কিছু লিংক নেই। আমরা কিন্তু এর আগে পড়েছিলাম ক্লাস 11 এ রেট এরকম স্মল a স্মল b ছিল, সেটা ছিল অ্যাকর্ডিং টু ল অফ মাস অ্যাকশন, ইকুইলিব্রিয়ামে ছিল ল অফ মাস অ্যাকশন ইকুইলিব্রিয়াম 1 এ। এখানে কিন্তু বলছি সেটা রেট নয়, মানে এক্সটারনাল স্টয়কিওমেট্রির कोई নো নো লিংক, নো কানেকশন, নো কানেকশন উইথ স্মল a এন্ড স্মল b। এর সঙ্গে x এর কোনো রিলেশন নেই, এটা সম্পূর্ণ একটা আলাদা ভ্যালু। তুমি দেখো না এখানেই তো 1 আছে আমার এখানে, তো এখানে 3/2 এসছে, কি করে বুঝবো আমি? ঠিক ক্লিয়ার হয়েছে এটা? তাহলে আমি কি বলি তোমাকে, আমি কি বোঝাচ্ছি এবারে দেখো, আমি এখানে ইকুয়াল করব, তাহলে এটা ইকুয়াল টু, আমি এখানে ইকুয়াল করব আর পরে একটা সাইন দিয়ে লিখো ইকুয়াল টু k ইনটু লিখছি, k হচ্ছে এটা কনস্ট্যান্ট, তাকে বলছে রেট কনস্ট্যান্ট, তাহলে ইকুয়াল টু k ইনটু এটা। তাহলে এটা বুঝতে পারলাম যে এক্সপেরিমেন্টাল রেট লতে কোএফিসিয়েন্ট গুলো তোমার বের করবে ক্যালকুলেশন করে। ক্লিয়ার? আচ্ছা, তোমাকে আমি একটু অঙ্ক করাচ্ছি এবার, এইটুকু পড়ি একটা অঙ্ক করাচ্ছি, তোমার বোর্ড পরীক্ষা 3 মার্কস একটা নিউমেরিক টেস্ট আসবে এই কনসেপ্টে, আমি তোমার ডেটা দেখে করাচ্ছি, যেটা থেকে বলছি। আচ্ছা, তাহলে এই একটা তোমাকে আমি কিছু এক্সাম্পল দিই আরো, দেখো আরেকটা লিখি তোমাকে এখানে। ধরো বলছি যে থার্মাল ডিকম্পোজিশন অফ N2O5, এখানে তোমার হয়েছে NO2 প্লাস অক্সিজেন, থার্মাল ডিকম্পোজিশন 2, এখানে 4, তাহলে হ্যাঁ ব্যালেন্স ডান। তাহলে দেখো এই রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট ইকুয়াল টু k ইনটু কনসেন্ট্রেশন অফ N2O5 টু দি পাওয়ার 1, আমার তো 2 আছে এখানে, তাহলে তো 1 হচ্ছে এখানে। এটা এক্সপেরিমেন্টাল, তোমাকে এগুলো মুখস্থ করতে হবে না, তোমাকে আমি একটা টেকনিক শিখিয়ে দিই, তুমি নিজে বের করতে পারবে এর থেকে। So this value that is 3/2, this is coming to, there is no link with the stoichiometric coefficient. So how we will find out? This is called the rate law expression and this is called initial rate method. আমি তোমাকে অঙ্ক করাচ্ছি এখন, দেখো বই নিয়ে এসছো, দেখো ইনিশিয়াল রেটের কত অঙ্ক আমি করে দেখাচ্ছি, দেখি বইতে পাই কিনা। কোন চ্যাপ্টার? চ্যাপ্টার কি? কাইনেটিক্স। এটা বুঝেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি এবার কাইনেটিক্সে ওই একটা কিছু অঙ্ক করাচ্ছি, তোমাদের বই খুললে দেখবে সব দেখো টেবিল দেওয়া আছে, ওই টেবিল অঙ্ক তোমায় করাবো এখন আমি। হ্যাঁ আমি তেরো অঙ্ক করি। হ্যাঁ এই তো এটাই করছি তো। এই দেখো আমাকে জুনিয়র ছোট করে একটা অঙ্ক দিয়েছে, এটা গ্রুপে পাঠিয়ে দাও, পুরোটাই পাঠিয়ে দাও, ওখান থেকে সিলেক্ট করে নেবো। ও এটা আগের দিন করলেও মানে বেশি করতে দিই, তাই তো? করতে পারো না এখন আর, নেটে সার্চ করে পাঠিয়ে দিয়েছো? এই দেখো গ্রুপে দেখো সবাই দিতে হবে। তাহলে এখানে এই যে পেপারটা পাঠিয়েছে, এই পেপারে পুরো মোবাইলটা খোলো,
কত নম্বর কোশ্চেনটা বলো? কোশ্চেন নাম্বার 1 এর সি দেখো গ্রুপে পাঠিয়েছে। গ্রুপে পাঠিয়েছে কোশ্চেন নাম্বার 1 এর সি 1C। এখানে বলেছে এ স্টাডি অফ এ কেমিক্যাল কাইনেটিক্স। স্টাডি মানে কি? এক্সপেরিমেন্টাল স্টাডি, ওকে, অফ দ্য রিঅ্যাকশন A প্লাস B থেকে হয়েছে প্রোডাক্ট। এখানে বলেছে A প্লাস B এখান থেকে হয়েছে তোমার প্রোডাক্ট, এটা হয়েছে। আচ্ছা, এবারে দেখো এখানে অনেকগুলো এক্সপেরিমেন্ট দিয়েছে, আমি এটা লিখছি না এখানে, তোমরা সবাই দেখতে পাচ্ছ কোশ্চেনটা। তোমরা কোশ্চেনটা খুলেছো তো মোবাইলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে দেখো ফার্স্ট এক্সপেরিমেন্ট। আমি এক্সপেরিমেন্টটা লেখার আগে ইকুয়েশন লিখছি। তাহলে রেট ইকুয়াল টু 10 ইনটু কনসেন্ট্রেশন অফ A কনসেন্ট্রেশন অফ B পাওয়ার x পাওয়ার y। দেখো এটা ফার্স্টে লিখে এটা আমি জানি না তো, আমি লিখবো x y করে, ঠিক আছে, পাওয়ার x পাওয়ার y। তো কোশ্চেনটা খুলেছি গ্রুপে? হ্যাঁ, তাহলে পাওয়ারে x আর পাওয়ারে y লিখে দিলাম। এবারে তুমি এক্সপেরিমেন্ট করে যা ডেটাগুলো পেয়েছো সেগুলো তুমি পুট করো। ফার্স্টে কি পাচ্ছো? রিঅ্যাকশনের রেট। দেখো লেখা আছে না ডি প্রোডাক্ট বাই ডিটি, এটা মানে রেট আর কিছু নয়, এটা মানে রেট। তাহলে দেখো রেট ইকুয়াল টু 4 ইনটু 2 ইনটু 10 টু দি পাওয়ার, এটা কি গো, -6 না +6? -6 ইকুয়াল টু k ইনটু কনসেন্ট্রেশন অফ A টা বলেছে 1 টু দি পাওয়ার x আর 0.15 টু দি পাওয়ার b। দেখো এটা ফার্স্টে পেয়েছি আমরা, এটা ইকুয়েশন 1 করে দাও। এবারে 2 তে কি বলেছে 8.40 ইনটু 10 টু দি পাওয়ার -6 ইকুয়াল টু k ইনটু, এখানে a টা বলেছে 2, তাহলে 2 টু দি পাওয়ার x আর b বলেছে 0.15 পাওয়ারে b, এটা রোমান 2 দিলে একদম নিজে করতে পারবে। তারপরে ইকুয়েশন 3 দেখো কি দিয়েছিল, এগুলো সব এক্সপেরিমেন্টাল ডেটা। না না, আসলে 5.60 into 10 to the power -6 equal to k into 1 x আর 0.2 y, এটা ইকুয়েশন 3। আমার তো এর কোনো কেমিস্ট্রি আর নেই, এর পুরোটা ম্যাথমেটিক্স আছে। এর পরেরটা তুমি এখানে ক্যালকুলেশন করে তুমি x আর y ভ্যালু বের করো। তুমি এখান থেকে ক্যালকুলেশন করে x y বের করো। কি করে করবে দেখো না, এখানে এটাই করো, ইকুয়েশন তুমি ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 করো না, করেছো? করো ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 করে কি পাচ্ছো? তাহলে y কেটে যাচ্ছে এখানে আমার, না আমি 2/1 করে ভালো, জানো তো 2/1 করি তাহলে বেস, হ্যাঁ, তাহলে 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, তাহলে এখানে তুমি পাচ্ছ x ইকুয়াল টু 1। এই তো পেয়ে গেলে x আনসার। এই দেখো না, এই পুরোটা ডিভাইড বাই এটা, বুঝছো কি না? হেভি সোজা আপনাকে কিন্তু বলে দিলাম। এবার তুমি y বের করবে, তুমি এক কাজ করো, সেটা করতে পারো, আবার রেশিও করলে আরো অনেক ইজি বেরিয়ে যাবে, ক্যালকুলেশন করতে লাগবে না, রেশিও করে দাও না। স্যার y বি 1 হয়, হ্যাঁ y বের করে নাও, y 1 আছে, কোন ধরনের রেশিও করছো? স্যার 1 2 আর 1 3 আর 1, যে কোন একটা 3 আর 1, কোথায় গো 3 আর 1, হ্যাঁ 5 পয়েন্ট। তাহলে ওখানে বললো y ও বলছে y ও 1 পাচ্ছে, তাহলে করছি না, তাহলে y ও 1। তাহলে দেখো আমার এক্সপেরিমেন্টাল রেটটা হচ্ছে r ইকুয়াল টু k ইনটু কনসেন্ট্রেশন অফ A কনসেন্ট্রেশন অফ B, এখানে 1 আর এখানে 1, এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল পেয়ে গেলাম। y 1 আছে, হ্যাঁ ঠিক একদম, मतलब डेटा प्रोवाइडेड रहेगा, हाँ। हाँ। So that's why this is called the experimental rate. এটা কারো পক্ষে দেখে বলা সম্ভব যে এক্সপেরিমেন্টাল রেট। আচ্ছা, তো আমি এখানে কি কি জানতে পারবো?
এবার দেখো তুমি যে এক্সপেরিমেন্টাল ডেটাগুলো পেলে এক্স আর ওয়াই, আমি এটা মুছে দেবো, আগে তোমরা করে নাও, তাহলে মুছে দিচ্ছি এটা দিয়ে তোমার কনসেপ্ট হয়ে গেছে এখান থেকে। কি গো মনস্বিনী দেবজিৎ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, 1 মিনিট মুছবেন। হ্যাঁ হ্যাঁ লিখে নাও। অনেক ইজি আছে, বলে দেবো। হ্যাঁ चलो क्या है ये विद सर्कल স্পিরিট কিতে লাগবে তো বলো, ওর মধ্যে ইনগ্রেডিয়েন্টস আছে যাতে লোক খেয়ে দিতে না পারে, যাতে লোক এসে ধরো খেয়ে নিল, তাহলে ওর মধ্যে মেশানো আছে কিছুটা এমন মিথানল ইম্পিউরিটি। কারণ মিথানলটা যদি খেয়ে নাও তাহলে তোমার বডিতে যে এনজাইম আছে ডিহাইড্রোজেনে, ওর রেসপেক্টে ওটা অক্সিডেশন হয়ে গিয়ে ওটা ফর্মালডিহাইড হয়ে যাবে, ফর্মালডিহাইডটা ফর্মিক অ্যাসিড হয়ে যাবে, ওটা আমাদের অপটিক নার্ভ আছে যেটাকে ডিস্ট্রয় করে দেবে। তাই লোক বেশি করে মদ খেলে চোখে দেখতে পায় না, আর বেশি করে আরো বেশি খেলে ওটা মরে যায়। কিন্তু তাও হ্যাঁ মদ খায়, এই মদ বলে এটাকে, বেঙ্গলি দৃষ্টিতে মদ। হ্যাঁ মুছে দিলাম এটা। হ্যাঁ স্যার। এবার দেখো তুমি যে এখানে এক্সপেরিমেন্ট করে যেটা পেয়েছো এক্স আর ওয়াই, আমি এক্স নিয়ে কথা বলছি। এবারে লেখো তুমি খাতায় অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। অর্ডারটা কি একটা রিঅ্যাকশনের সাম অফ দ্য, ডেফিনেটলি লেখা বলছি, আমি বুঝিয়ে দিচ্ছি। লেখো সাম অফ দ্য পাওয়ার অফ দ্য কনসেন্ট্রেশন টার্ম, সাম অফ দ্য পাওয়ার অফ দ্য কনসেন্ট্রেশন টার্ম ইন দ্য এক্সপেরিমেন্টাল রেট ল। অর্ডার ডেফিনেশনটা হচ্ছে সাম অ্যাডিশন, মানে সাম অফ দ্য পাওয়ার অফ দ্য concentration term in the experimental rate law, sum of the power of the concentration term in the experimental rate law। দেখো सर एनसीईआरटी में लिखा है concentration of reactants, কোন রিঅ্যাক্ট্যান্ট, এই যে বললাম এক্সপেরিমেন্টাল রেটে তো রিঅ্যাক্ট্যান্টই আছে, সেটা বোঝাচ্ছে। এবার দেখো এই একটা রিঅ্যাকশন, তাহলে এই রিঅ্যাকশনটা রেট লিখেছি, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেট। এটা কি রেট? এক্সপেরিমেন্টাল রেট। তাহলে ইন দ্য এক্সপেরিমেন্টাল রেট, so the power of the concentration x and y, so for this reaction order equal to x plus y। বুঝলে ডেফিনেশনটা? তাহলে এই একটা রিঅ্যাকশন লেখো, তারপরে রিঅ্যাকশনটা লিখে এরকম যেমন বুঝে লিখে নাও, ডেফিনেশনটা লিখে এই রিঅ্যাকশনটা লেখো, এই রিঅ্যাকশনটা লিখে তারপরে এ করো। তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমার অর্ডারটা হচ্ছে x plus y। তাহলে ধরো তোমাকে তুমি এখানে পেয়েছো 1 plus 1, তাহলে তোমার এটা হচ্ছে তোমার 1 plus 1, তাহলে হচ্ছে 2। তাই এই রিঅ্যাকশন সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, বুঝেছো? একটা রিঅ্যাকশন লিখছি, আমি আগে লিখেছিলাম N2O5, এখানে হিট করলাম, এখানে পাচ্ছি NO2 plus O2। এক্সপেরিমেন্টাল রেট that is equal to concentration of the reactant and power 1, so এই রিঅ্যাকশনের ক্ষেত্রে অর্ডারটা হচ্ছে 1। ঠিক আছে? তুমি একটু আগে রিঅ্যাকশন লিখেছিলে যে CH3CHO, একে হিট করলে হয়েছিল CH4 প্লাস অক্সিজেন। তো এখানে তোমাকে বলা হয়েছিল এই রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট ইকুয়াল টু 3/2 CH3CHO, এই পাওয়ারে 3/2, তাহলে এই রিঅ্যাকশনের অর্ডারটা কত? 3/2। তাহলে লিখে রাখ, মনে রাখো যে অর্ডার অফ দা রিঅ্যাকশন ফ্র্যাকশনাল, মেবি 0, ফ্র্যাকশনাল 1, 2, এনি নাম্বার। তাহলে রিঅ্যাকশন অর্ডারটা কি হতে পারে? ফ্র্যাকশনাল 0, 1, 2, 3 এনি নাম্বার হতেই পারে। আর অর্ডারটা কি, একটা রিঅ্যাকশনের অর্ডারটা কি এক্সপেরিমেন্টাল না থিওরিটিক্যাল ভ্যালু? থিওরিটিক্যাল। তখন তো অঙ্ক করে শেখাচ্ছি না। So order of the reaction is experimental value, not theoretical, and order may be 0, fractional, whole number, any number.
ওকে, আর অর্ডারটা একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, ডেফিনেশনে বলে দিলাম, ঠিক আছে। ऑर्डर ऑफ रिएक्शन के तो एक्सपेरिमेंटल रेट वो पता होना चाहिए ना। यस দ্যাটস तो রাইট। आगे order হ্যাঁ, এবারে কোশ্চেনটা খুলে দেখো, তোমাকে জিজ্ঞেসই করেছে ওখানে দ্য অর্ডার অফ দ্য রিঅ্যাকশন রেসপেক্ট টু এ। দেখো এই রিঅ্যাকশন পেয়ে গেছে, এখানে বলেছে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন রেসপেক্ট টু এ। সো উইথ রেসপেক্ট টু এ হচ্ছে তোমার কিন্তু ফার্স্ট অর্ডার। অর্ডার অফ দ্য রিঅ্যাকশন রেসপেক্ট টু বি, রেসপেক্ট টু বিও কিন্তু ফার্স্ট অর্ডার। টোটাল অর্ডার ইকুয়াল টু 2। টোটাল ভালো করে বুঝে নাও, কিন্তু ভালো কোশ্চেন দিয়েছে, নট ইকুয়াল টু। বলেছে অর্ডার অফ দা রিঅ্যাকশন রেসপেক্ট টু এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, রেসপেক্ট টু বিটা হচ্ছে ফার্স্ট অর্ডার, টোটালটা হচ্ছে 2। আর বলেছে রাইট দা রেট ল, তোমার এটাই হচ্ছে রেট ল। রেট ল মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল রেট ল। আর একটা করতে তুই নিজে করো, নিজেরা করো, একটা করতে দিই। अच्छा वन क्या है? ऐसे बोलिए तो मोटा का পাঠাচ্ছি। बीटीएस में होता है सर ये वाला चीज तो ऑल ओवर इंडिया सीएससी यहाँ साइड है अरे कलकत्ता का बात करना बीटीएस 15 बीटीएस में पारेगा তোমাকে এরকম একটা অঙ্ক দিচ্ছি করতে, হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করো। এবারে চলে সব ক্লিয়ারই যাবে, আমি ঠিক করে দিয়েছি। দেখো হোয়াটসঅ্যাপ করে দেখো, অঙ্কটা করে আমাকে ছবি পাঠাও গ্রুপে, আমাকে পাঠাও করে, এখনই করো। क्यों है क्यों वैल्यू नहीं देना এই খেলাটা ভালো লাগছে, এটা হচ্ছে কারণটা। না না, এটা হচ্ছে ওই মিথাইল দেখা হয়েছে অ্যাসিড। হ্যাঁ, মিথাইল অ্যাসিডিক মিডিয়াম। বেসিকে দিলে ইয়েলো হয়, এই যে এই ফেনোক্সিলিন বেসিক দিয়ে পিঙ্ক হয়, ফেনোক্সিলিন। এটা তোমাদের তো নেই, ছোট ছোট ক্লাসে ছিল 1 2 তে। Why are we
তোমরা করছো অঙ্কটা তো? হ্যাঁ স্যার করছি। হুম। কোনটা পেয়েছ আনসার? স্যার আনসার কি কে বি টু দি পাওয়ার 3? কোনটা এসে আনসার এসেছে মনস্বিনী? স্যার এ, অপশন এ। অপশন এ এসছে তোমার। অপশন এ এখানেও একজন এসছে, যারা একটা কোশ্চেন আমার সামনে আর একজন মাথা নাড়ছে, বলছে আসবে। দেবব্রত, দেবজিৎ, স্যার করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। জানানো কি মানে আমি তো কথা বলছি না, আমি রাত্রেও জানিয়ে দেবো। আমি কাজ ওই কোশ্চেন পেপার আমার রিভিউ হচ্ছে তো, হ্যাঁ ওই জন্যই ওই সমস্ত নিয়ে সেই ক্লাসের পরেই চলছে, এখন ক্লাস চলছে। আমি রাত্রে সব আমি সব লিখে রেখেছি, সব এক্সেল করে দেখে কারেক্টর দিয়েছি, দেখে ফেলে ঠিক আছে। কিন্তু হোয়াটসঅ্যাপে লিখে দাও, মানে আমি না ওই তুমি তো প্রপার বাংলাদেশ ও হারওয়ার্ডে যাবো, প্রেসিডেন্ট অফ আমেরিকা হারওয়ার্ডে যাবো, হারওয়ার্ডে যাবো তো क्या बोल रहा है ना पूरा हार्वर्ड হ্যাঁ করে দিয়েছে মনস্বিনী, ঠিক আছে ওকে। নেক্সট টপিক দেখো এবারে। দেবজিৎ তোমার হয়েছে? দেবজিৎ স্যার চলছে, এক্সট্রা বেরিয়েছে হোয়াইট। আচ্ছা বুঝতে পারছো, দেখে নাও করে। হ্যাঁ তাহলে আমি করে দেবো। বাকি আচ্ছা নেক্সট দেখো, মলিকুলারিটি, মলিকুলারিটি অফ আ রিঅ্যাকশন, এটা হেডিং দেওয়ার পরে নেক্সট মলিকুলারিটি অফ এ রিঅ্যাকশন। আগেরটা বললাম অর্ডার, এখন বলছি মলিকুলারিটি। এটা মানে কি? মলিকুলারিটি মানে কি দেখো, ধরো একটা রিঅ্যাকশন লিখছি যে A প্লাস B, সেখানে আমার হয়েছে C প্লাস D, এই একটা রিঅ্যাকশন হয়েছে। এই রিঅ্যাকশনে কোএফিসিয়েন্ট আছে স্মল a, স্মল b, স্মল c, স্মল d. So in case of elementary reaction, what is elementary reaction? Elementary reaction means the reaction which are happening in single step. তাকে বলে elementary reaction. So in case of elementary reaction, how many reactant molecules are there? That means addition of the stoichiometric coefficient. This is the molecularity. Sum of the stoichiometric coefficient in case of elementary reaction. Sum of the stoichiometric coefficient in case of হ্যাঁ না না ওই সমস্ত কিছু নেই এখানে। এই কি সমস্ত এসে কি হ্যালাইট নেই না না অন্য অর্গানিক কেমিস্ট্রি এসে নন এসেন্সি। এখানে ধরো একটা রিঅ্যাকশন একটা স্টেপে হচ্ছে, মানে মাল্টিপল স্টেপে হচ্ছে না, তার সেক্ষেত্রে তাকে বলছি এলিমেন্টারি রিঅ্যাকশন। কিন্তু ওটা মেনশন করে দেবে এই স্টেপটার জন্য কি হবে। ধরো অনেকগুলো স্টেপে হচ্ছে, তার মধ্যে এক একটা স্টেপ বলতে পারবো। মানে ধরো বলছি এটা, ধরো বললাম তোমাকে একটা রিঅ্যাকশন যে CH4 প্লাস ক্লোরিন, এই রিঅ্যাকশন এটা সিঙ্গেল স্টেপে নয়, তো অনেক অনেক স্টেপে ভাগ ভাগ করে সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, এটাই বলেছে। তো ইন কেস অফ এলিমেন্টারি রিঅ্যাকশন
total number of the reactant molecules that take part in the chemical reaction. This is for the molecularity. লিখে নাও in case of elementary reaction, total number of the reactants molecule. In case of elementary reaction, total number of the reactant molecules that participate in a chemical reaction. Total number of the reactant molecules that participate in a chemical reaction. This is called the molecularity of a chemical reaction. তার মানে দেখো কি বুঝলাম আমরা এখানে, তাহলে এখানে একটা রিঅ্যাকশনে যতগুলো স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট A আর B, এই অ্যাডিশনটা হচ্ছে এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে molecularity. Molecularity of a chemical reaction is a all the time whole number. All the time whole number, no fractional, no zero. All the time whole number. আর এটা কিন্তু একটা থিওরিটিক্যাল ভ্যালু। এটা থিওরিটিক্যাল কে বলা হবে, তোমরা বলো এটা থিওরিটিক্যাল না প্র্যাকটিক্যাল? থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল, তাহলে এটা হচ্ছে থিওরিটিক্যাল। ঠিক আছে, ধরো আমি রিঅ্যাকশন লিখছি যেটা আগে লিখেছিলাম যে N2O5 এখান থেকে হয়েছে NO2 প্লাস অক্সিজেন, ধরো এই একটা রিঅ্যাকশন বললাম। তাহলে এখানে এই রিঅ্যাকশনটা মলিকুলারিটি তোমার হচ্ছে 2 হচ্ছে এখানে, দেখো কারণ এখানে দুখানা মলিকুলস আছে, এখানে 2 হচ্ছে। কখনো কিন্তু এটা ফ্র্যাকশনাল হবে না, সবসময় হোল নাম্বারই হবে, কখনো ফ্র্যাকশনাল হবে না। molecularity all the time whole number, no fractional. हाँ মানে তুমি এরকম বলছো কি, দেখো এরকম বলছি স্যার কবে হাফ ও টু, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এরকম বলছো তো এখানে তুমি লিখছো হাফ, ওটা মিনিংলেস, হাফ লেখা রুল নেই। এটা কে বলেছে? জন ডাল্টন, যে এরকম লিখতে দিই পারবে না, তোমাকে এটাকে এরকম করে লিখতে হবে 2 এখানে এটা এখানে 2 এরকম লিখো তবেই ঠিক, হাফ হবেই না লেখা, ওটা তোমার ঠিকঠাক নয় লেখাটা। ঠিক আছে, তাই তোমাদের রিঅ্যাকশনটা এই রিঅ্যাকশন তো সেখানে আমরা করি, অ্যাপ্লাই করি, ফ্র্যাকশন নিয়ে ক্যালকুলেশন করি, বাট ওভারঅল রিঅ্যাকশন অল দা টাইম ইজ দ্য হোল নাম্বার, পার্ট লোকে ফ্র্যাকশন করে করি। ঠিক আছে, তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে কত হয় মলিকুলারিটি বলো? 3, এই যে দুটো এখানে একটা, টোটাল নাম্বার ইকুয়াল টু এটা। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? তো অনেক ইজি আছে, দেখো এই চ্যাপ্টারটা। হ্যাঁ হ্যাঁ, নেক্সট লিখে নিয়েছো, মুছে দেবো? হ্যাঁ স্যার। Next, pseudo first order reaction. এটা হেভি ইম্পর্টেন্ট। pseudo first order reaction. pseudo first order, দেখো রিঅ্যাকশনটা একটা আমি লিখছি, নাম্বার 1 inversion of sugar, inversion of cane sugar, inversion of cane sugar, C12 H22O11 reactions with water, formation of C6 H12O6 plus C6 H12O6, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, 2 আইসোমার, এটা নাম হচ্ছে গ্লুকোজ আর এটা হচ্ছে ফ্রুক্টোজ। আচ্ছা, এই রিঅ্যাকশনটা আমি যদি রেট লিখি তাহলে রেট ইকুয়াল টু K ইনটু কনসেন্ট্রেশন অফ কেন সুগার C12 H22O11 and concentration of water. But actually by experiment this value is 1 and this is 0, so there is no contribution of water. আমরা পড়েছি sum to the power 0 মানে হচ্ছে 1, তার মানে দেখো এই যে রেটটা হচ্ছে R equal to K into
C12H22O11. There is no contribution of water. That's why this is called pseudo first order. মানে রিঅ্যাকশনটা বেসিক্যালি ফার্স্ট অর্ডার, কিন্তু দেখে মনে হচ্ছে দুখানা মলিকিউলস আছে। আবার দেখো তো বইতে যে প্রশ্ন থাকতে পারে, দিস ইজ pseudo unimolecular reaction, সেম pseudo unimolecular। হ্যাঁ, মানে pseudo ফার্স্ট অর্ডার ও pseudo unimolecular, মানে রিঅ্যাকশনে কিন্তু দুটো মলিকিউল এখানে আছে, কিন্তু দেখো একটাই পার্টিসিপেশন, ওয়াটার এখানে মিডিয়াম দিয়েছিল। এটা pseudo unimolecular reaction। তোমাকে এখানে এর কোনো, তোমার সিলেবাসের মধ্যে কোনো কিছু এর নেই, খালি সিম্পল এক্সাম্পলসই আছে, এর কাইনেটিক্স তোমার নেই। আচ্ছা, এটা আরেকটা বলছি আমি, নাম্বার 2 এক্সাম্পল। হ্যাঁ, এই যে বললাম এখানে ওয়াটারটা হচ্ছে মিডিয়াম, এই ওয়াটারের কোনো কন্ট্রিবিউশন নেই, তাই এখানে পাওয়ার 0, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু 0 এসেছে। তাই রিঅ্যাকশন যেরকম হয়, রিঅ্যাকশন দেখে মনে হচ্ছে ও হচ্ছে সেকেন্ড অর্ডার, বাট অ্যাকচুয়ালি দিস ফার্স্ট অর্ডার। তাই বলেছে pseudo ফার্স্ট অর্ডার or pseudo unimolecular reaction or pseudo unimolecular reaction। ठीक है, माने कि इसको अच्छे मतलब उसको है लेकिन वो कुछ कर नहीं रहा है, सिर्फ उसको 0 है एक्चुअली इज मीडियम। माने by experimental we are getting the value 0, by experimental value coming 0। next লিখে নিচ্ছো? হ্যাঁ বলো। হ্যাঁ শোনা যাচ্ছে, একটু সাউন্ড হচ্ছে আছে ব্যাকগ্রাউন্ডে, রেডিও জ্বলা সাউন্ড। আচ্ছা, এখন বাদ প্রদান করেছে, আমাদের ওয়াইফাই চালু হয়েছিল, কাজ করছিল না, তাহলে অনেক বাদ পড়েছে না? ছিল তুমি এখানে, অনেক বাদ পড়েছি। নেক্সট দেখো আরেকটা, নেক্সট নাম্বার 2, hydrolysis of ester, hydrolysis of ester। হ্যাঁ কবে দিল্লিতে পড়েছিল? ওই দিনই আমাদের অনেক জনের ওয়াইফাই আর টিভি খারাপ হয়ে গেছে, আমি টিভি খুলে দিয়েছিলাম, ওয়াইফাই কাকে খুলে নিয়ে মানে কাজ করছিলাম বলে, আর পড়ে যায় না উপরে কিছু তার ফার চলে গেছে, ও চুপ করে দিয়েছি। তবে না ওয়াইফাই কি কেবল আছে নাকি টিভি করতে से वायरलेस नेटवर्क আছে, এটা वाईफाई का भी डैश है क्या आपका? नो नो सेपरेट अलायंस बोर्ड है। अलायंस तो क्या वाईफाई का आपका अलग से एंटीना है या पूरा तार से आता है? तार से आता है, तो फिर ऐसा वाईफाई का फोन लेते हैं सब के तार से। আচ্ছা, হাইড্রোলিসিস অফ এস্টার, ওগুলো ভালো নয়, ওই তারগুলোই ভালো। হ্যাঁ অপটিক্যাল ফাইবার দিয়েছি, অপটিক্যাল ফাইবার দেখো হাইড্রোলিসিস অফ এস্টার, তোমাকে আমি বলছি এখানে CH3COO C2H5, এটা এস্টার কম্পাউন্ড, এস্টার প্লাস ওয়াটার তাহলে এখানে হচ্ছে দেখো CH3COH প্লাস C2H5, এটা কিছুই নয় গো, দেখো না একটা এস্টারের মধ্যে ওয়াটার দিয়েছি, এস্টার থেকে কি হয় কার্বক্সিলিক প্লাস অ্যালকোহল, esterification reaction opposite। আচ্ছা, so the rate actually concentration of ester and water CH3COO C2H5 and concentration of water, so the contribution of water is 0, same medium, water to medium। হ্যাঁ এটা তো saponification reaction। Esterification opposite, this is saponification, hydrolysis of ester, saponification reaction।
So water again 0, no contribution. So this is also pseudo first order reaction. তাহলে আমরা এটা পড়ে নিতে পারলাম average rate, instantaneous rate, initial rate method, experimental rate law, initial numericals, then definition of order, molecularity, difference between the order and molecularity, and pseudo first order reaction. অনেক কি বলা হয়ে গেল? Next. অনেক দেরি আছে এখন, অনেক দূর ওইগুলো আসতে হবে, ও লাস্টে বলতে কিছু তোমার বোর্ড সিলেবাস কিছুই নেই, খালি দুটো ডেফিনেশন আছে, কলিশন ফ্রিকোয়েন্সি, কলিশন ডায়ামিটার। তো তোমাদের ওই সিলেবাস ওইটাই আছে, কিছু আর একটু জয়েন্টে একটু এক্সট্রা আছে। এটা মুছে দেবো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই তো শুনতে পাচ্ছ। তাহলে pseudo first order complete. Next. আসলে তোমরা কিছুটা হচ্ছে বাট নাই না সাউন্ডটা আচ্ছা, rate constant, rate constant K, rate constant K, unit of rate constant, rate constant value, this is not fixed, unit is not fixed, because in case of zero order, first order, second order, third order, it is variable. So তোমাকে আমি in general বলছি, একটা দেখো, mol liter inverse 1 minus n second inverse, mol liter inverse 1 minus n second inverse. This is the unit of rate constant for nth order reaction. This is the unit of rate constant for nth order reaction. এটা 0 বলবো সমাসাও, তাহলে for zero order reaction কি হবে? For zero order reaction, unit of rate constant mol liter inverse 1 minus 0 or second inverse. So zero order reaction mol liter inverse 1 minus and second inverse. So 1 minus 0 মানে তো 1 ইয়ার কিছুই নেই, তো সিম্পল হবে, এটাই হবে, এটা zero order reaction, তাই না? আচ্ছা, এবার নিজেরা কথা দেখি, নিজেরা করো। in case of first order reaction কত এসে বলো করে? second inverse only, because this is 1 minus 1 to 0, so this is total, so second inverse. So in case of second order reaction কি হবে বলো? in place of n you just put simple 2, so that is the mol liter inverse minus 1 না second inverse, that's করে নেব। ক্লিয়ার? এটা মুখস্থ করতে হচ্ছে না ইউনিট গুলো। so this is for the rate constant unit for different order, এখান থেকে কোশ্চেন থাকবে। স্যার জিরো অর্ডার ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, হ্যাঁ, এবারে ভালো কথা নিশ্চয় আমি এখানেই বলবো। আচ্ছা, নাও so zero order reactions, first order and second order, they are normal, but third order, fourth order rare. why? ওটা বলছি এখন, ওটাই বলেছে কলিশন থিওরি, ওটাই কলিশন থিওরি এক্সপ্লেনেশন, why the third order reactions are rare. দেখো আমি একটু জাস্ট কনসেপ্ট দিচ্ছি এখানে। ধরো একটা বাস রাস্তায় চলছে, এই পাশে আরেকটা বাস আসছে, এটা বাস এরকম করে আসছে, তো এখানে তোমার এরকম করে মুখোমুখি ধাক্কা লাগতে পারে, হেড অন কলিশন হতে পারে, বা সেখানে হতে পারে সাইড ওয়াইজ কলিশন হতে পারে, বাট সেখানে দুখানা বাসে ধাক্কা লাগলো, আরেকটা এখানে ট্রাক ধাক্কা লাগতে পারে একসঙ্গে এসে, হতে পারে, সেটা খুবই রেয়ার। কখন কি সেটা হতে পারে আরেকটা গাড়ি ধাক্কা লাগতে পারে এখানে এসে। তো এই ব্যাপারটা ভাবতে হবে জেনারেলি, যে অ্যাকচুয়ালি the order of the reaction basically explained by the collision theory. একসঙ্গে চারটে সিগন্যাল, হ্যাঁ, সেটা খুব রেয়ার হয়, সেটা হবে না।
তো অ্যাকচুয়ালি এই যে হাউ মেনি মলিকুলস আর কোলাইড টু ইচ আদার, দিস ইজ দ্য কনসেপ্ট অফ এক্সপেরিমেন্টাল রেট। ওটা কিন্তু সম্ভব হয় না, এই জন্য কখনো ম্যাক্সিমাম সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার থাকে, ফোর্থ অর্ডার থাকে। Actually, that's why zero order reaction means actually there is no molecules is there, only one is there. একটা মলিকুলের মধ্যে কলিশন হতে পারে, রোটেশনাল, ভাইব্রেশনাল, ট্রান্সলেশনাল, এগুলো হয় না, ওটাই হতে পারে সেখানে। সো ইন কেস অফ জিরো অর্ডার, সেখানে তোমার তুমি ভাবছো যে এখানে আমার একটাও মলিকুল তো নেই, হ্যাঁ, সেখানে কলিশন হচ্ছে না। আচ্ছা, तो जब सम दिए थे हम लोग उसको a b p to पर p आया था, p आया था इसमें, वो रेयर है, मतलब ऐसा नहीं आएगा। तो थोड़ा स्यूडो थर्ड ऑर्डर ये एडिशन है, এ জিরো ছিল, हां सर, কোথায়? x এর ভ্যালু 0 था और y ও वैल्यू তার জন্য কিছু না, তাহলে অর্ডারটা থার্ড অর্ডার, সিউডো নয় এটা। ও কি বলছে এখানে এর কোনো কন্ট্রিবিউশন নেই, তাই বলছে হ্যাঁ ওরকম বলতেই পারে, একদমই তাই, ঠিক ওরকমই বোঝাচ্ছে। अगर 2 बीसी में आ जाएगा, हां बहुत सारे 3 आ गया था। আচ্ছা, এবারে নেক্সট দেখো, আমি তোমাকে ডেরিভেশন শেখাবো। ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেশন তো জানো, ইন্টিগ্রেশন করে লাগবে একটু কাজে। এরপরে তোমাকে বলবো ইন্টিগ্রেটেড ऐसा लग रहा है integrated form of first order, আমি শিখিয়ে দিচ্ছি এখানে, একটু বলে দিচ্ছি, integrated form of first order reaction। তোমার সিলেবাসের মধ্যে ডেরিভেশনটা অনলি ফার্স্ট অর্ডারে আছে, আমি তোমাকে জিরো অর্ডার সেকেন্ড অর্ডার বলবো না এখন, পরের লেভেলটাই বলবো। এটা হচ্ছে লেভেল 1 বোর্ডস লেভেল, পরেরটা জেই লেভেল বলবো, ঠিক আছে? কারণ কাইনেটিক্সে কিন্তু তোমার জেই লেভেলে অনেক কিছু আছে আর, মানে সেখানে তোমার আছে কনসেপ্ট রেডিও অ্যাক্টিভিটি, তোমার সিলেবাসের মধ্যে নেই। আমি বলে দেবো সব। ইন্টিগ্রেটেড ফর্ম অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সাপোজ আ কেমিক্যাল রিঅ্যাকশন, এখানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, এটা ধরলাম ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। আচ্ছা, তুমি কি জানো, উইথ দ্য টাইম concentration of reactant decreases, at the same time concentration of product increases, the rate of disappearance আমরা কি পড়েছি, মাইনাস অফ dr by dt, এটা পড়েছি ইনস্ট্যান্টেনিয়াস রেট, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, ইনস্ট্যান্টেনিয়াস রেট, তাহলে এটা ইকুয়াল টু পজিটিভ dp প্রোডাক্ট বাই dt, এটা আমরা পড়েছি, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট। আবার তোমাকে বলে দিচ্ছি the reaction at first order, so experimental rate, that is r equal to k into that concentration of reactant 1, এখানে দেখো আমি এটা পেয়েছি, এই কনসেপ্টটা পেয়েছি from the concept of instantaneous rate, আর এই কনসেপ্টটা পেয়েছি from the experimental rate, যেটা এখনই বললাম। why I am putting the 1, আর এর মধ্যে এখানে 1 লিখেছি because this is reaction the first order, ধরে নিই reaction the first order, ঠিক আছে? এটুকু বুঝতে পেরেছো তো? আচ্ছা, তাহলে দেখো আমি একটু ইকুয়াল করে দিচ্ছি এবারে। তাহলে দেখো আমি বলতে পারি কি এখানে যে মাইনাস অফ dr বাই dt এটা ইকুয়াল টু k ইনটু কনসেন্ট্রেশন অফ r। দেখো আমি এই দুটো থেকে আমি এটাকে লিখলাম, ক্লিয়ার? এটা আমার সাথে খাতায় লেখো, মানে আমি কি করলাম, এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু আর ইকুয়াল টু সব ইকুয়াল, এও তো রেট, আর এটাও তো রেট, এটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স লিখেছি, তাহলে এটা এখানে দেখো, দেখো মাইনাস এখানে কিন্তু আছে একটা জায়গায়, দেখতে পাচ্ছ কি? মানে একটা তো রিঅ্যাকশন রেট আর একটা ইনস্ট্যান্টেনিয়াস রেট, দুটোই তো রেট, দুটোকে ইকুয়াল করে দিচ্ছি। ইনস্ট্যান্টেনিয়াস রেট ইজ দ্য এক্সাক্ট রেট। এই দুটো আগে খাতায় লেখো হেডিং দিয়ে, ঠিক আছে? আমি এখন তোমাদেরকে না ঠিক মতো চাপচির মধ্যে পাচ্ছি না,
মানে আমার এখন এত প্রেশার হয়ে গেছে তোমাদেরকে নিয়ে ভাববো, তো আমার মাথা কিন্তু আসলে তোমাদেরকে নিয়ে ভাববো মানে কোশ্চেন টোশ্চেন পাঠাবো, চেক করবো, হোমওয়ার্ক দেবো। হ্যাঁ, সারাদিন টাইম দিতে পারি না, সকাল সেই 8টা থেকে উঠে সেই বসলাম, কোশ্চেন টাইপ করছি, ক্লাস নিচ্ছি, মানে টিউশনের ক্লাস নয়, টিউশনের ক্লাস তো বিকেল এই 7:30 থেকে, হ্যাঁ 7:30 এখন টিউশনটাও মানে থাকে না আমার মধ্যে। তো এই যে কোশ্চেন টাইপ করে শেষ করলাম, এক্সাম আছে সামনে। हम लोग का एग्जाम तो 26 তোমরা কিন্তু বাড়িতে পড়বে কিন্তু বলে দিলাম। सर दो बोर्ड होगा হ্যাঁ सर, लेकिन इजी रहेगा याद करने में, इजी रहेगा। এই দেখো তোমাদের কিন্তু দুবার পরীক্ষা হবে, মনস্বিনী তরণ আর হচ্ছে সত্রী আর অভিনব। मेरी तो कंप्लीट सत्ती হ্যাঁ, তো এদের পরীক্ষাটা দুবার হবে তোমাদের, তাই তো? দেবজিতের হবে না, দেবজিতের একটাই পরীক্ষা হবে। আর আমাদের একটাই দুটো হবে, কিন্তু কি হবে ভগবান জানে স্যার। তোমাদের এখন সিলেবাসটা দেয়নি দেখলাম তো। ওই ফার্স্টের পরীক্ষা নভেম্বর ডিসেম্বরে হবে, কিন্তু এমসিকিউ হবে। স্যার আরো চাপের, কেন বেকার এমসিকিউ দেবে স্যার, গুগল দেবে। সেটাই তো। স্যার অ্যাসারশন রিজনিং এ জানেন কেমিস্ট্রিতে সব ঠিক গেল, কিন্তু অ্যাসারশন রিজনিং যতগুলো ছিল সব কটা ভুল। তাই হ্যাঁ স্যার, কি করবো, যাচ্ছে না স্যার। সলিড স্টেটে ডোপিং ছিল না, ডোপিং হ্যাঁ অপশনই নেই। আমি ইন্ডিয়ামের সাথে ডোপিং যে করাবো এটার অপশন নেই, অন্য সব ভুলভাল অপশন দিয়ে রেখেছে। এবার কি করবো এমসিকিউ তে এখন, তো আমাকে তো চুজ করতে হবে। তারপর টিচার নিজেদের লজিক লাগাচ্ছে, এরকম ভাবে স্যার কি যে হবে ভগবান জানে। না গো, সব ঠিকঠাকই হবে। আর ওইখানে আমার এক্সামের কোশ্চেন গুলো সহজ থাকবে, এমসিকিউ এই ডিফিকাল্ট থাকবে না, बोर्ड আছে আশা করি। দেখো এরপরে নেক্সট দেখো। আচ্ছা এইটুকু অবধি হয়েছে লেখা। আচ্ছা নেক্সট দেখো এখান থেকে কি করতে পারছি, মাইনাস অফ dr by r equal to k into dt মাইনাস ইকুয়াল লিখে দিলাম। দেখো এই স্টেপটা ঠিক আছে, জাস্ট এটা করলাম। এবারে দেখো তোমার এখানে কি আছে, dr by r, এটাকে বলে ln r, এটা বলে কি আসবে ln, log কিন্তু নয়, মানে এটা log e base, হ্যাঁ ln r equal to minus of, ধর আমি একটু সাইন ফাইন দিই এখানে, আমি বুঝতে পারবে না স্যার, আমরা 2 পয়েন্ট একটু ইন্টিগ্রেশন করছি এখানে এরকম করে, এরকম করছি ইন্টিগ্রেশনটা। তাহলে এখানে কি হবে দেখো, উপরে লিখছি কি সমস্ত বলতে হবে, এই এখান থেকে কি লিখছি দেখো এবারে, এটা মানে হচ্ছে কি ln r ইকুয়াল টু মাইনাসটা বাইরে আসবে ইন্টিগ্রেশনের, k কনস্ট্যান্ট বাইরে আসবে ইন্টিগ্রেশনের, তাহলে মাইনাস আর k টা বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন অফ dt মানে হচ্ছে t প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট i, ইন্টিগ্রেশন করে একটা কনস্ট্যান্ট আসে তাই তো, তাকে c দিয়ে লেখো, আমি এখানে i দিয়ে লিখি, c বাই একই যে কোনো লিখতে পারো কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে বুঝে নাও। আমি এটার পরে এই স্টেপটা করলাম, এই নিচে জায়গাটা একটু উপরে করলাম, ইন্টিগ্রেশন অফ dr বাই r, এটা লিখেছি log e base r ln r মাইনাস k t প্লাস i ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবারে দেখো when t equal to 0 at the very beginning, t equal to 0 means what, when the time is the 0 means at the very beginning, যখন রিঅ্যাকশন স্টার্ট হচ্ছে জাস্ট, so that times এটা আমি এখানে লিখেছিলাম রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট, all the concentration was the concentration of reactant, এখানে p কিন্তু 0 ছিল, আর ম্যাক্স, হ্যাঁ যখন এখানে টাইমটা যখন 0 তখন r টা কিন্তু ম্যাক্সিমাম একদমই, সেখানে p কিন্তু 0, p এর কোনো কন্ট্রিবিউশন নেই, তাহলে ln r টা হবে সেখানে r নট, আমি এরকম লিখলাম when t equal to 0 then ln, okay then r not
then r equal to r naught. এটা আমি লিখতে পারি, দেখো তো, when t equal to 0 then r equal to r naught. যখন টাইমটা 0 ছিল সেখানে বলছি কনসেন্ট্রেশন অফ r টা কিন্তু মেনশন করলাম ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই গিভিং দা r naught. এখানে ভ্যালু পুট করো এবারে, ln r এর জায়গায় পুট করো ln r naught. এটা মানে হচ্ছে r naught মানে হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দা রিঅ্যাক্ট্যান্ট। এটা ইকুয়াল টু t তো 0, তাহলে এখানে 0 হয়ে যাবে এটা পুরোটা, তাহলে প্লাস অনলি i, দেখো এটা অনলি i চলে এলো, এটা 0 হয়ে গেছে ঠিক বললে। এটা করো এই শেপটা, করছো আমার সঙ্গে সঙ্গে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ডেভিড করছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ব্যাস। এবার তুমি কাজ করো, তুমি তো এখানে ইকুয়েশন 3 পেয়েছো আর এখানে ইকুয়েশন 4 পেয়েছো, তুমি এখানে ভ্যালু পুট করে দাও। আমি একদম শুরুতে ইকুয়েশন 1 2 লিখেছিলাম, তাহলে এই ভ্যালুটাকে এখানে পুট করে দাও, বুঝছো? এই ভ্যালুটাকে এখানে i ভ্যালুটাকে পুট করে দাও, তাহলে কি হচ্ছে ln r equal to minus of kt plus I equal to ln r naught. ঠিক আছে, এটা t কিন্তু i জায়গায় পুট করলাম ln r naught। এবার আমি বুঝিয়ে নি, ln r minus ln r naught equal to minus of kt, অ্যারেঞ্জ করে নিলাম। নেক্সট, আচ্ছা ln a minus ln b, log a minus log b মানে কি log a by b, একদম। তার মানে হচ্ছে ln r concentration by r naught, এটুকু বুঝে কিনা বলো? ln a minus ln b হচ্ছে log ln a by b, তাহলে এটা ইকুয়াল টু মাইনাস অফ kt। ঠিক আছে এটা? আচ্ছা, এর পরের স্টেপটা আমি করছি, লগ করে দিচ্ছি, আমি লগের আশা করে দিচ্ছি। माइनस साइन हट जाएगा, इनिशियल ऊपर आ जाएगा। দেখাবে? আচ্ছা, এর পরের সেটা উপরে লিখছি আমি একটু, ऐसा कर सकते हैं ना, माइनस साइन हटाने के लिए हम लोग उधर का माइनस साइन हटा देते हैं, इनिशियल। হ্যাঁ হ্যাঁ একদম হবে, তুমি ঠিকই বলেছো, হবে তো। তুই সব করছিস না, না করছি না, একদম ঠিক বলছিস। আচ্ছা, তাহলে দেখো r by r naught এটা ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস অফ kt। এটাকে বক্স বানাও, এখান থেকে অঙ্ক করাবো আমি। আচ্ছা, তুমি এটাকে এরকম লিখতে পারো, ও আমাকে বলছে যে ও এখানে প্লাস করে এখানে নট করে মুছে দেবে, এটা তো করতে পারি, একদম পারি গো, এটা করেছি। এবারে আমি এই ফর্মটাকে অন্যভাবে লিখছি, এখানে ln মানে কি log e base মানে কি গো, এই ln এখানে লিখতে পারি কি log 10 বেস, log 10 বেস, তাই সেখানে আমাকে করতে হবে আগে মাল্টিপ্লাই 2.303। ln মানে হচ্ছে log 2.303, ln মানে হচ্ছে log 2.303, তাহলে log r naught by r এটা ইকুয়াল টু kt। দেখো এটা বুঝতে পারলে কিনা? আমি এখানে log নিয়ে নিলাম, ln মানে হচ্ছে 2.303 log r naught by r, তাহলে দেখো t equal to 2.303 by k log r naught by r। এখান থেকে আমরা অঙ্ক করব, আমাদের বইতে এরকম একটা লেখা আছে ইন্টিগ্রেটেড ফর্ম অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। আমি তোমাকে আরেকটা ফর্ম এখানে লিখে দেখাচ্ছি,
যে p equal to 2.303 by k log a by a minus x এরকম থাকে যেখানে a হচ্ছে স্মল a টা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর x হচ্ছে রিঅ্যাকশন ডান সো a minus x is what amount is left বেসিক্যালি এটা হচ্ছে ইনিশিয়াল অ্যামাউন্ট এটা হচ্ছে what amount is left after time t এটা মানে লিখে রাখো কিন্তু অঙ্ক করব করা হবে ये वो टेबल वाला जो क्वेश्चन আর নট হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর আর টা হচ্ছে what amount is left after time t what amount is left a minus x মানে কিন্তু what amount is left first order reaction follow the radioactive disintegration a radioactive minus x এর স্টেপটার নিচে কি এটা আসবে এই লাস্টের লাইনটা যেটা লেফটে লিখেছে লাস্টেরটা দিয়ে অঙ্ক করতে পারো একই তো ব্যাপার বুঝলে হ্যাঁ স্যার একই মানে ওই a বাই আমি লিখেছি এটা বোঝানোর জন্য আর একটা কথা বলছি এখন সেটা হচ্ছে দেখো radioactive disintegration follow the first order kinetics যে কোনো যে অঙ্ক যখন থাকবে অঙ্ক করাচ্ছি এখনই সবই কিন্তু ফার্স্ট অর্ডার দিয়ে হবে আগে এরকম কিছু অঙ্ক করে তারপরে আমি ওখানে আসছি কিছু অঙ্ক করো এবার আমার সঙ্গে খাতায় লেখো a first order reaction completed a first order reaction has been completed 75% in 30 minutes find out the rate constant a first order reaction has been completed 75% in 30 minutes a first order reaction has been completed 75% in 30 minutes a first order reaction has been completed 75% in 30 minutes find out the rate constant করো বলেছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের 75% কমপ্লিট হয়েছে 30 মিনিটে হ্যাঁ এই তো পাঠিয়ে দিয়েছি আমাকে দেবজিৎ এখানটা কি টাইম মিনিটে রাখলেই হবে না অন্য কনভার্ট করতে অন্য কিছুতে হ্যালো কত হয়েছে 9.6 into 10 to the power minus 8 minute inverse. Yes. Oh, sorry. Yes. That's direction. 4.6 into 10 to the power minus 2. আচ্ছা তাহলে কি করলে এখানে যে k equal to 2.303 by 30 log of এই 75 পার আমাকে এইটুকু বলো হ্যাঁ না আমাকে তুমি বলো 75% কি লিখবো ইনিশিয়াল লিখো বলো 100 আর এখানে কত লিখবো বলো বাই 25 what amount is left so that is 100 minus 75 that is the a by a minus x x হচ্ছে কত রিঅ্যাকশন হয়ে গেছে and what amount is left so that is equal to 2.303 by 30 and log 4.6 log 4 means 2 to the power 2 log 10 2 so this is the 2.303 by 30 into 2 log 2 this is 2 log 2 that is equal to
2.303 by 30 into 2 log 2 value 0.301. 0.301. In the CBSE exam, they will provide the log table. And ISC, you can use a calculator. Log 7.7 জানো তো? বলো বনশ্রী। 7.7 into 10 to the power minus 4. হ্যাঁ, কত এসছে বলো? এই কত এসছে? 4 পয়েন্ট কি সব এসছে বলছে এরা? তো কারণ দেখছি ক্যালকুলেশনে এরর आईएससी में तो सुना हूं कि मतलब मैथ्स में प्रूविंग भी नहीं करना जो मतलब वो ट्रायंगल वाला प्रूविंग करना है तो पता नहीं करना না না আইএসসি তে করতে পারবে কিন্তু মাত্র বোর্ড এই কম্পিউটার করতে পারবে না। हम लोग को काम करना पड़ता है তো সেটা তো খুলে দাও। হ্যাঁ 0.046 মিনিট কত এসছে? স্যার ওরা কি করেছে স্যার আপনি এই শুনতে পাচ্ছি না, বলো। স্যার আমার তো রেট কনস্ট্যান্ট অন্য বেরোচ্ছে 7.7 বেরোচ্ছে মানে এটা করে দেখো না কি আছে, এটাই আসবে। আচ্ছা আমি করব। টু 2.303 into 2 এটা into 301 divided by 30। এই এটা তো এই এসছে, ক্যালকুলেশন দিয়ে করো নি কেন? ক্যালকুলেশন দিয়ে করো 0.04621। এটা তো এসছে, এটা এসছে। দেবজি তোমার কি এসছে? আমার 0.0412। হ্যাঁ এই তো, এটা ঠিক আছে। ওকে, তাহলে তুমি করতে পারছো এটা। এবারে নেক্সট দেখো, এটা ফার্স্ট অর্ডার কমপ্লিট। হ্যাঁ খালি মোবাইল মোবাইল অ্যাডিকশন হয়ে গেছে অনলাইনে, শুধু আমাদের আমার হয়ে গেছে না, সারাদিন মোবাইল টিপি আমি। किसर एडिशन আমরা আমরা একদিন ছোট পড়ালাম ক্লাস আর টপিক স্যার আপনারা হ্যাঁ স্যার আপনারা মিনিট ইনভার্সে বের করছেন? হ্যাঁ মিনিটে দেখো, মিনিট তো আমি সেকেন্ডে কনভার্ট করেছি বলে আমার ও তুমি সেকেন্ডে রান্না করেছো কেন? সেকেন্ডে তো সেই কোন চ্যাপ্টারে সেকেন্ড করতে লাগে ইলেকট্রোকেমিস্ট্রিতে। এখানে তুমি মিনিট ঘন্টা কোনো ব্যাপার নেই, ঠিক আছে? ঠিক আছে ট্রান্সফার করবে না, বেকার ডিফিকাল্ট কেন করো? ওই জন্যই আনসারটা মিলছে না কেন আমি ভাবছি এদিকে আচ্ছা, নিচের ঠিক পার্টটা আছে। দেখা যাচ্ছে না। হ্যাঁ নেক্সট দেখো, নেক্সট দেখো তোমাকে আমি একটু রেডিও অ্যাক্টিভ কনসেপ্ট দিই, না হলে আমি তোমাকে হাফ এটা বোঝাতে পারবো না। তোমাকে আমি এখন রেডিও অ্যাক্টিভ কনসেপ্ট না দিলে পরেরটা বোঝাতে পারবো না। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এবং তাদের ডিসইন্টিগ্রেশন, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস এর ডিসইন্টিগ্রেশন। দেখো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট সে রেডিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, পোলোনিয়াম, রাদারফোর্ডিয়াম, আইনস্টাইনিয়াম, যাই হোক, so all these elements they are continuously emit alpha, beta, gamma particle। এটিকে জানি আমরা। alpha particle means helium 2 plus ion, beta particle means this is electron, and gamma is the electromagnetic radiation। এটা জানি আমরা। এবার দেখো তোমার কিন্তু এটা পড়লে ফিজিক্সে মডার্ন ফিজিক্সের একটা পার্টটা আছে, মডার্ন ফিজিক্স এই পার্টটা আছে। আচ্ছা, তা রেডিয়াম, ইউরেনিয়াম, পোলোনিয়াম এবার কি হয় দেখো, এই পৃথিবীতে যখন ক্রিয়েট হয় রেডিও অ্যাক্টিভিটি এট দ্য ভেরি বিগিনিং, সো অল দ্য সোর্স অফ দ্য রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ইউরেনিয়াম। all the source of radioactivity was uranium due to the creation of the world। এটা আর্থে ক্রিয়েটের সময় এটাই ছিল, অনলি আর কিছু ছিল না, অনলি ইউরেনিয়াম ছিল। টাইমের সঙ্গে সঙ্গে এখান থেকে সমস্ত অনেক সিরিজ শুরু হয়েছে এবং ডিসইন্টিগ্রেশন হতে হতে সেখানে
লেট কিন্তু লাস্ট আলটিমেট স্টেজ লেট লেটের তিনখানা আইসোটোপ আছে লেট 206 লেট 208 and লেট 207 এখানে সেভ হয় 82 এখানে 82 ইউরেনিয়াম থেকে স্টার্ট করে লেডে গিয়ে স্টপ হ্যাঁ লেটটাই হচ্ছে আলটিমেট স্টেজ রেড ডিসইন্টিগ্রেশনের এরপরে কিছু আর হবে না এখন লেটটা তো স্টেবল সিস্টেম এবার দেখো তুমি এখানে এটাকে 4 দিয়ে ডিভাইড করো তো কত ইভেন্ট থাকছে কত থাকছে এক্সএস 2 তার জন্যই যখন এই যে তোমার ইউরেনিয়াম থেকে যখন রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন হয় এখানে 206 এটা হচ্ছে পিবি আর এখানে 82 একে বলে 4n+2 সিরিজ একে বলে 4n+2 সিরিজ মানে যখন এরকম করে হয় এভাবে হতে থাকে একটা সিরিজে চলে এটা তুমি একেও ডিভাইড করো আইসোটোপটাকে 206 এর সাথে 230 কি হয় 238 4 ডিভাইড করো আছে না তো 4n+2 সিরিজ এবার তুমি আবার একটা সিরিজ নাও যেখানে ইউরেনিয়াম 230 আর কি আইসোটোপ আছে 235 একে ডিভাইড করো 4 দিয়ে इसमें 3x এখানে কি হচ্ছে 2x এখানে ঠিক তো ডিভাইড কত হচ্ছে 3x 3 থাকছে 92 তোমার এখানে আলটিমেট স্ট্যাটটা হচ্ছে PB 20782 আমরা এটাকে বলি 4n+3 সিরিজ 4n+3 সিরিজ বুঝলে তো এই ঘটনাগুলো ঘটে এরকম করে বলছি তো আগে শিখে নাও একটু এখান থেকে এমসিকিউ থাকবে বোর্ডসে নেই জয়েন্টে আছে একটু বলে দিচ্ছি আমার কাজে লাগবে বললে আচ্ছা এর উপরে আমি লিখি ফিজিক্স এগুলো আছে একদম ফিজিক্সে আছে তুমি এখানে পড়ে ফিজিক্স পড়তে হবে না তাহলে দেখো এটা মানে কি এই যে বললাম যে এইখানে তোমার যা যা রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন হয় এই অর্ডারে ফলো করছে এই কি অর্ডার এগুলো শেখাচ্ছি আগে আমি মেলাচ্ছি এখানে 4 ডিভাইড করে আর একটা বাকি আছে কত কোনটা 208 তুমি একে ডিভাইড করো 4 দিয়ে 4n সিরিজ ব্যাস এটা 4n সিরিজ একদম ঠিক বলেছো ওটা করে দেখাচ্ছি আচ্ছা বাট 4n সিরিজ স্টার্টিং ফ্রম থোরিয়াম দিস ইজ T8 থোরিয়াম থোরিয়ামের কোন হচ্ছে 232 আর 90 একে ডিভাইড করো 4 দিয়ে ইউরেনিয়াম PB হ্যাঁ PB 20882 এই হচ্ছে তোমার 4n সিরিজ এবারে মনে রাখো এই যে 4n সিরিজ 4n+2 সিরিজ 4n+3 সিরিজ যে কোনো রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন এই তিনটে অর্ডারই ফলো করে লেখো ভাই any radioactive disintegration they are following these three order 4n series 4n+2 series 4n+3 series এটাকে বলে ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন সিরিজ এই তিনটে অর্ডারই হয় তাহলে পড়ে আমরা কি লাভ ফালতু ডবল ডাকস বলছেন এখানে এই হচ্ছে তুমি যে এন্ডটা কিছু নয় এটা এন হচ্ছে একটা নাম্বার দিয়ে ডিভাইড করছে না বেসিক্যালি মাল্টিপল মানে 4 এর মাল্টিপল যে কোনো ইন্টিজার 4 1 2 যাই হতে পারে 4 এর মাল্টিপল কি করছে এবার দেখো এখানে এই ডিসইন্টিগ্রেশনে হাউ মেনি আলফা হাউ মেনি বিটা দিকে ক্যালকুলেট করবে মানে এভরি রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশনে देयर आर सेवरल नंबर ऑफ डिसइंटीग्रेशंस এখানে কিছু আলফা কিছু বিটা বেরোচ্ছে স্যার মাইনাসটা ব্যাপারে আসছে So alpha particle means alpha particle মানে কি দেখো আমি আগে বলে দিচ্ছি যে alpha particle মানে হচ্ছে তোমার হচ্ছে helium 4 and 2 this is 2 plus তার মানে একটা আলফা আর বিটা মানে কি তাহলে দেখো যখন কোন একটা এলিমেন্ট থেকে আলফা পার্টিকেল বের হচ্ছে এখানে কি তার কি কমবে মাস নাম্বার 4 ইউনিট ডিক্রিজ করবে অ্যাটমিক নাম্বার 2 ইউনিট
if a alpha particle disintegrate from a radioactive isotope, so then atomic mass decrease by 4 unit and atomic number decrease by 2 unit, decrease by 2 unit. তাহলে দেখো আর বিটা পার্টিকেল হলে কি হয়, বিটা পার্টিকেল মানে হচ্ছে there is no mass changes, তাহলে only যখন বিটা পার্টিকেল বের হয় then atomic number increase by 1 unit. দেখো মাইনাস অফ মাইনাস, so during the beta particle disintegration atomic number increase by 1 unit. Alpha particle disintegration atomic number 2 unit increases, mass number decreases 4 unit. কিছু লিখছে না, ঠিকঠাক বসে আছে 4 unit। স্যার একটু +1 ইজ না সেটা আলাদা, বিটা প্লাস পজিটিভ সেটা আলাদা। আচ্ছা আর মনে রাখো গামা পার্টিকেল, গামা নো চার্জ নো মাস। রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশনের সময় কিন্তু গামা পার্টিকেল বের হয় for the releasing the energy, there is no mass changes, there is no energy, there is no atomic number changes। তাহলে বলো আমাকে এই যে আমার এখানে 232 থেকে 208 হয়েছে কার জন্য হয়েছে, আলফা বিটা গামা, অনলি ফর আলফা। তাহলে দেখো 232 minus 208 by 4, এটা হচ্ছে নাম্বার অফ আলফা পার্টিকেল। দেখো কারণ 4 চেঞ্জেস কত 6 না, তাহলে এটা ইকুয়াল টু 6, তাহলে এখানে 6 বের হচ্ছে আলফা। আচ্ছা বুঝছো কি হলো, নিলে ভালো লাগছে না বুঝাতে, দেবজি বুঝছো? ऐसा मतलब डिसइंटीग्रेशन হ্যাঁ স্যার 1 2 3 4 5 6 ही निकल। এবারে বলছি ব্যাপারটা, মনস্বিনী বুঝছো? হ্যাঁ স্যার। হ্যাঁ তোমাকে আমি একটু এক্সট্রা বলছি এগুলো, হ্যাঁ এক্সট্রা মানে বইতে নেই কিন্তু যেই সিলেবাসের মধ্যে এটা আছে কাইনেটিক্স চ্যাপ্টারে। এই দেখো এবার আমি বিটা পার্টিকেল, বিটা বলো কতটা বিটা আছে এখানে বলো, বিটা পার্টিকেল। তাহলে দেখো এখানে 6 খানা আলফা মিন্স হচ্ছে কি আমার, তাহলে আলফা যদি 6 হয় তাহলে 6 to the 12 expected decreases of atomic number should be 12, তাহলে 90 থেকে 12 কমার কথা ছিল। আমি কি বলছি একটা আলফা পার্টিকেল বের হলে অ্যাটমিক নাম্বার কমে 2 ইউনিট, তাহলে এখানে 6 বেরিয়েছে, তাহলে 6 into 2 মানে 12 ডিক্রিজ করবে, তাহলে 90 minus 2 কত হচ্ছে বলো 12, হ্যাঁ 78। কিন্তু এখানে দেখো 78 কমেনি, এখানে 78 হচ্ছে 78, তাহলে এখানে 78 হওয়া উচিত ছিল কিন্তু হচ্ছে 82, তার মানে দিস ইজ ফর দ্য বিটা। তাহলে 78 79 80 81 82 4, তাহলে বিটা পার্টিকেল নাম্বার 4। ক্লিয়ার টু ইউ? এই আলফা পার্টিকেল ডিসইন্টিগ্রেশন, তাহলে 6 আলফা পার্টিকেল মিন্স অ্যাটমিক নাম্বার ডিক্রিজেস 12 ইউনিট, কিন্তু ডিক্রিজ করেছে তোমার এখানে 8 ইউনিট, তাহলে 4 ইউনিট বিটা পার্টিকেল বেরিয়েছে, তাই এখানে কমেনি। বুঝছো জায়গাটা? তাহলে বিটা 4 আলফা 6। হ্যাঁ স্যার। Okay, so in the alpha particle number is the change in the mass number, 232 minus 208 number is by divided by 4, so 6 alpha particle. Acha 6 alpha particle means you tell that atomic number decreases what unit for 6 alpha particle 12, so here decreases what unit 90 to 82 means 4 beta particle, because here the expected decreases 12 but decreases 8 basically, मतलब 90 कंजर्व रहना चाहिए। স্যার এই ডিফারেন্সটা কেন আসছে যে হ্যাঁ? expected আমাদের এই ডিফারেন্সটা কেন Minus আসছে? আমরা এই দাঁড়াও শুনতে পাচ্ছি না, এই বলো হ্যাঁ মনস্বী বলো একবার। স্যার আমাদের এই ডিফারেন্সটা কেন আসছে যে আমরা এক্সপেক্ট করছি যে 12টা হ্যাঁ ডিক্রিজ হবে, কেন কিন্তু কেনে দেখো না আমার এখানে 6 খানা যদি আলফা পার্টিকেল বের হয় তাহলে আমার কত বেরোনো উচিত ছিল, আমার তো সেখানে একটা আলফার জন্য দুটো করে অ্যাটমিক মাস কমবে, একটা আলফার জন্য অ্যাটমিক নাম্বার কমবে 2 ইউনিট, তাহলে 6টার জন্য 12টা কমবে, তাহলে আমার 90 থেকে 12টা কমা উচিত ছিল কিন্তু কমেছে 8টা, তাহলে 4 ইউনিট কম কমেছে, তাহলে 4টাই বিটা বেরিয়েছে, কারণ বিটা পার্টিকেল বের হলে অ্যাটমিক নাম্বার বাড়ে 1 ইউনিট।
বিটা পার্টিকেল বেরোলে অ্যাটমিক নাম্বারটা বাড়ে, বুঝছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই জন্যই হয়েছে। দেবজিৎ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই জন্যই তোমার না এখানে ব্র্যাকেট এরকম লেখা থাকে, জানো তো, 6 আলফা 4 বিটা এরকম লেখা থাকে, এটা মানে এটা হয়েছে, ঠিক আছে? বাকি তুমি বের করতে পারবে, হ্যাঁ, নরমাল করে বের করবে, ব্যাস। এবারে আমার নেক্সট তোমাকে বলছে একটা ইনফরমেশন, এই যে রেডিওঅ্যাক্টিভ ডিসিলিনেশন হচ্ছে, ইট ফলোজ দ্য ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। কি বলতে, তো ভালো বলে 6টা আলফা 4টে বিটা, এই আজকে থেকে কালকে বেরিয়ে গেল, বেশ, এই জীবন শেষ। আমি আজকে নিলাম থোরিয়াম ও কালকে 6টা আলফা 4টে বিটা হয়ে গেল, তাহলে সব শেষ হয়ে গেল। এই তো আমার হতে দুদিন সময় লাগবে মানুষ দেখে, দেখো। তাহলে মনে হচ্ছে কি রেডিওঅ্যাক্টিভিটি উইল finish on after some days, but radioactivity is a never ending. Radioactivity source, it is unlimited source. মানে unlimited কেন? সাপোজ ওটা সব সোডিয়াম শেষ হয়ে গেল, তাহলে কি করে? সেটা দেখাচ্ছি, এবারে তোমাকে অঙ্ক করে দেখাচ্ছি যে কখনো শেষ হবে না এই পৃথিবীতে। না, এই পৃথিবীতে না, হ্যাঁ, রেডিওঅ্যাক্টিভিটি কিন্তু নেভার এন্ডিং প্রসেস। কেন? সেটা দেখাচ্ছি, এটা মুছে দিলাম। হ্যাঁ স্যার। দেখো, রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন নেভার এন্ডিং। কেন? এই যে বললাম তোমাকে ফর্মুলাটা, ln a by a naught e minus kt e to the power minus kt, আমি ধরলাম শেষ। দেখো, যখন আমরা রেডিওঅ্যাক্টিভিটি পড়বো না, সেখানে আমরা এই কে টাকে ল্যামডা দিয়ে রিপ্লেস করব। কে হচ্ছে রেড কনস্ট্যান্ট আর ল্যামডা কি ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। খালি এখানে আমি ল্যামডা করে দিচ্ছি, কে মানে কিন্তু ল্যামডা, এখানে ল্যামডা হচ্ছে ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন, সো ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে দেখো বলছি শেষ, তাহলে ইনিশিয়াল এখন কতটা, এখন 0, তাহলে এটা 0 আর পুরো 0, এটা যখন পুরো 0, তারপরে দেখো এটা বলতে তোমার টিটা কিন্তু ইনফিনিটি লাগবে টাইম, তাই এটা 0 হওয়ার জন্য টাইমটা ইনফিনিটি লাগবে। এবার তোমাকে বাস্তবে বলছি, এবার দেখো, স্যার এগুলো মানে সব কিছু এটা- zero হবে? হ্যাঁ ऐसे तो सारे বলো মনস্বিনী বলো। স্যার সব কেসেই এটা 0 হতে হবে রেডিওঅ্যাক্টিভ একদমই। ডিসইন্টিগ্রেশনে? একদম একদম। বলো ডিসিশন আর বলো কি বলছো? স্যার সবকটা রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশনে এই ভ্যালু 0 হবে? না না, আমি ধরলাম যে আমার সেখানে ধরলাম যে একটা ডিসিলিনেশনের রিঅ্যাকশন পুরো শেষ, রিঅ্যাকশন কমপ্লিটেড, কারণ আমার এটা 0 তো। এখানে বলা হয়েছিল হোয়াট অ্যামাউন্ট ইজ লেফট, এ মানে হচ্ছে হোয়াট অ্যামাউন্ট ইজ লেফট, এখানে লেফট নেই, পুরো শেষ, सर वैसे तो सारा केमिकल তাই 0 করে দিলাম, ঠিক আছে? এটা বলা হচ্ছে। रिवर्सिबल वो अमोनिया का होता है। কিন্তু এটা 0 কখনো হয় না বাস্তবে। কেন হয় না দেখো, তোমাকে দেখাচ্ছি। তুমি যখন ইউরেনিয়াম 92 আর এখানে কত দিলাম 238, এখান থেকে একটা আলফা বের করি, তাহলে একটা আলফা মানে হচ্ছে এটা হচ্ছে 234, এটা 90, এটা থোরিয়াম। আবার দেখো আমি এখান থেকে একটা বিটা বের করছি, তাহলে দেখো atomic mass not changes but atomic number 1 will increase, so this is 92, hey 91, so this is called the protoactinium Pa। এই যে তোমার ইউরেনিয়াম থেকে এটা হচ্ছে না, এটা হতে মানে এর 1 গ্রাম কে তুমি নিয়ে কাজ করো, 1 গ্রাম কি হাফ গ্রাম এটা হয়, হাফ গ্রাম ধরো হলো, এটা হতে 3899 ইয়ার্স লাগবে। এইটা এই একটা আলফা বেরিয়ে এটা হতে এটা লাগবে ফর 1 গ্রামের জন্য। सर ऐसा ऐसा केमिकल रिएक्शन ऐसा रिएक्शंस में This is only for radioactive, on other reaction not possible here, only for radioactive disintegration। इसमें कैटलिस्ट जैसा कुछ नहीं होता। सर আবার দেখো তো এখানেই শেষ নয়, আমি আরো বলছি, এখানে 1 গ্রাম নিয়ে এটা হাফ গ্রাম হতে এই সময় লাগে, আর যখন এর 1 গ্রাম হাফ গ্রাম হবে
এখান থেকে আরো অনেকগুলো সিরিজ শুরু হয়ে যাবে, আবার এখান থেকে একটা সিরিজ শুরু হয়ে যাবে। ইউরেনিয়াম শেষ হয়ে যায় তাহলে কি? শেষ হচ্ছে না তো, এ তো এরকম করে চলছে চেন, এ আর জীবনে শেষ হবে না। সাপোজ আমরা শুধু 1 গ্রাম দেখছি, 1 কেজি হলে তো অতটাই টাইম লাগবে না, একটা গ্রামের জন্য সময় লাগবে। আমি সেখানে আবার যে ওই আবার ওর ওয়ানটা আমার অন্য ট্রান্সফার হয়ে যাবে, এরকমই চলছে চেন, শেষ হবে না, নেভার এন্ডিং। ঠিক আছে, মানে এই একটা আলফা বেরিয়ে এটা হতে গিয়ে মাঝখানে অনেক ঘটনা ঘটবে। তোমাকে আমি এটাই শেখাবো বলে এত কিছু বললাম। এবারে শেখাচ্ছি তোমাকে আমি, আসল জায়গাটায় আসছি। আমরা 10 মিনিট লাগে বলতে, ঠিক আছে? এটা মুছে দিলাম তাহলে। হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝে নাও। স্যার এটার একটা ছবিটা পাঠিয়ে দেবেন এই নিচের ডিসইন্টিগ্রেশনটা? হ্যাঁ বলো মনস্বিনী। না স্যার ছাড়ুন, ঠিক আছে মুছে দিয়েছি। হ্যাঁ আমি মুছে দিয়েছি, হে ভগবান। হায় না হায় না হায়। ঠিক আছে স্যার, হয়ে যাবে। কি লেখা ছিল মুছে দিয়েছি, এটা লিখেছো খাতায়? না না, এই ডিসইন্টিগ্রেশনের লিংক, এই ছবিটা পাঠাবেন, আমার এখানে ব্লার আসছে। सर रिकॉर्डिंग से स्क्रीनशॉट मार हां सर रिकॉर्डिंग है आपके पास हो जाएगा। রেকর্ডিং আছে বলে ওরা বড় বলছে, আমরা কিছু শুনছি না, আর বাড়ি থেকে রেকর্ডিং দেখে ना নাও। ना सर ঠিক আছে স্যার, দেখে নেব। इंटरेस्टिंग है तो लेक्चर हमारा अरे ये कॉपी करेंगे। साफ समझाए ना हम लोग ये खुद से लिखेंगे দাঁড়াও দাঁড়াও, আমি লিখে দিচ্ছি আরেকবার। खुद से लिखेंगे गामा निकाल लेंगे, पॉजिटिव निकाल लेंगे, बीटा सब निकाल लेंगे। e to the power minus lambda t, এখানে বলছিলাম k এর জায়গায় ল্যামডা হবে, এখানে k নামে এখানে ল্যামডা হবে। আর বলেছি এখানে যে 8টা 0 হয়, তাহলে বলেছি যে এই ল্যামডা t এটা হতে তোমার মানে এটা তোমার হতে সময় লাগবে ইনফিনিটি লাগবে, এটা বলেছিলাম। আমি পাঠিয়ে দেবো, তুমি যে পাঠিয়ে দিয়েছি, দাঁড়াও এটা মুছে দিয়েছিলাম। तो ये स्टार्ट कराया এবারে নেক্সট দেখো আমি কি বলবো তোমাকে। রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন ফলো দা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। এরপরে নেক্সট দেখো হাফ লাইফ পিরিয়ড। এই কথাটা কেমন করে বলবো বোঝানোর জন্য এই কথাগুলো বললাম তোমাকে। হাফ লাইফ কার হাফ লাইফ, তোমাকে এটা বোঝানোর জন্য এতগুলো ব্যাকগ্রাউন্ড দিলাম আমি, যাতে বুঝতে পারো কোথা থেকে এসেছে। হাফ লাইফ পিরিয়ড কার হাফ লাইফ? वो रिएक्शन का वो হাফ লাইফ পিরিয়ড মিন্স হচ্ছে ধরো তুমি একটা সাবস্টেন্সের 1 গ্রাম নিয়ে কাজ করছো, এর 1 গ্রাম, যে টাইমে একটা সাবস্টেন্স এ তার হাফ গ্রামে ট্রান্সফার হবে, সে কেমিক্যাল রিঅ্যাকশন হতে পারে, রেডিওঅ্যাক্টিভ কোনো ইমিশন হতে পারে, আর এনি সাবস্টেন্স 1 গ্রামটা হাফ গ্রাম হবে, ওই টাইমটাকে লেখা হয় টি হাফ দিয়ে, মানে এটা সেখানে ট্রান্সফার হলো 1 গ্রাম থেকে হাফ গ্রাম। দিস টাইম ইজ কল্ড দ্য হাফ লাইফ পিরিয়ড। খাতায় ডেফিনেশন লেখো বলছি। দ্য টাইম ইন হুইচ ইনিশিয়াল কনসেন্ট্রেশন জাস্ট বিকাম হাফ, দিস ইজ কল্ড হাফ লাইফ পিরিয়ড। What is half life period? The time in which the initial concentration of the reactant just become half. The time in which the initial concentration of the reactant just become half. This is called half life period. The time in which the initial concentration of the reactant just become half. This is called half life period. তাহলে আমি একটা রিঅ্যাক্ট্যান্ট নিয়েছি, তার ইনিশিয়াল অ্যামাউন্টটা হাফ হয়ে গেছে, তাকে বলছে হাফ লাইফ পিরিয়ড। ঠিক আছে, এবার ধরো আমি এখানে একটা রেডিয়াম আইসোটোপ নিচ্ছি, রেডিয়াম। এই রেডিয়ামটা এর 1 গ্রামটা ধরো ট্রান্সফার হয়েছে হাফ গ্রামে, তাহলে 1 গ্রামটা হাফ গ্রামে হয়েছে। কি গো আমার বোর্ডটা কি হেজি নাকি মনস্বিনী? না স্যার এখন ঠিক আছে, আমার ইন্টারনেট কানেক্টিভিটি ইস্যুস ছিল স্যার। আচ্ছা, তাহলে রেডিয়ামের 1 গ্রাম থেকে হাফ গ্রাম হলো, ধরো সেখানে বললাম লেগেছে আমার 4720 ইয়ার্স। বাবা, তাহলে এর ই হাফটা হচ্ছে 4720 ইয়ার্স।
তার মানে এটা মানে কি, যে টাইমে একটা অ্যামাউন্ট যার হাফ গ্রাম হলো সেকে বলছি হাফ লাইফ পিরিয়ড। ক্লিয়ার? তোমাকে আমি অঙ্ক করে দেখাচ্ছি। एक एटम इंग्रेडिएंट का ले और उसमें से एक अल्फा पार्टिकल One alpha particle, I'm telling you. So for that we require many times. no just for one atom. This was required the 1000, 4000, 3000 times, 3900 years. क्या फायदा, 1 ग्राम इससे 1 केजी सबका वो एक ही साथ होगा ना। आप एक 1 सॉरी 1 ग्राम का फिर 1 ग्राम का এটা মুছে দেব, দিয়ে তোমাকে আমি ডেরিভেশন শেখাবো। In case of first order reaction, in case of half-life period of first order reaction, half-life period of first order reaction, next heading, half-life period of first order reaction, ঠিক আছে? তাহলে T equal to 2.303 by K log initial amount by what amount is left, এটা পড়েছি ফর ফার্স্ট অর্ডার। আচ্ছা, এবারে দেখো when T equal to T half, যখন তোমার টাইমটা T হচ্ছে T half, then যখন তোমার টাইমটা T হচ্ছে T half, then a minus x equal to a by 2, কারণ কি এটা ইনিশিয়াল অ্যামাউন্ট, এটা হচ্ছে হোয়াট অ্যামাউন্ট ইজ লেফট, তাহলে ইনিশিয়াল অ্যামাউন্টটা হাফ হয়ে গেল। তাহলে t equal to t half, এটা equal to 2.303 by k log of a by 2, 2.303 by k log 2, 2.303 by k into 0.301, 0.693, 0.693 by k কি করেছি? তাহলে দেখো এটা কি বুঝতে পারলে, t half equal to 0.693 by k, তুমি এখানে ল্যামডাও করতে পারো, ওকে ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলে। ফর দা রিঅ্যাকশন রেট দিস ইজ কে, আর আদার ক্ষেত্রে সেখানে হবে তোমার এইটা। গরম লাগছে, হয়ে যাচ্ছে তো তুমি আছে আগে থেকে আছো না, এইটা কালারই এইটা। এটা গেঞ্জিটা কেন এরকম? ও আমি তো ঘেমে গেছি, এসিতে দেখে মনে হচ্ছে আমি তো পড়া থেকে ঘেমে যাই, কারণ আমি তোমার ফ্যানটা এরকম আস্তে আস্তে চালাই, দিয়ে চালাই, তাহলে তোমার কথা শুনতে পাবে না এই জন্য। না আস্তে আস্তে এসি লাগাম, ইসি লাগিয়ে তো তোমরা একটা আইসি পয়েন্ট করে দিয়েছি। হ্যাঁ পয়েন্ট করে দিয়েছি, লাগিয়ে দিতে হবে। হ্যাঁ এসি লাগানো এখানে আর ব্যবহার হয় না, তোমরা পড়তে আসো আর কিছু হয় না। কুকুর থাকে, ঘুম পায় না কেন গো? ঠান্ডা লাগে, আরাম লাগে, আরাম লাগে। चला ऐसा ही समय क्यों नींद आता है ना, पढ़ रहे হ্যাঁ ना पढ़ेंगे नींद आता है। এখানে স্টার মার্ক দিয়ে লিখে রাখো, नहीं पढ़ा है सर, एक बार এই এখানে স্টার মার্ক দিয়ে লিখে রাখো যে in case of first order reaction half life period is independent of concentration, দেখো এখানে কোনো কনসেন্ট্রেশন টার্ম নেই, দেখতে পাচ্ছ কি? দেখো তাহলে স্টার মার্ক দিয়ে লিখে রাখো এখানে খাতায়, সব এখান থেকে কোশ্চেন এমসিকিউ থাকবে। in case of first order reaction half life period is independent of concentration because there is no concentration term. In case of first order reaction half life period is independent of concentration term. ऐसा कैसे हो सकता है? এই তো হ্যাঁ, এখানে কোথায়, এখানে টার্ম কোথায়, কনসেন্ট্রেশন নেই তো, অনলি তো কে কনস্ট্যান্ট ইজ দেয়ার। ये तो थ्योरेटिकल है, कंसंट्रेशन टर्म तो चलेगा।
প্র্যাকটিক্যাল আবার কি বোঝাবো একটু ন্যাচারালি দেখা আর প্র্যাকটিক্যাল কি বোঝা যাবে প্র্যাকটিক্যালি বলো বুঝেছো তোমরা সবাই হ্যাঁ আমি তোমার কিন্তু অঙ্ক পাঠাবো এবারে আমার সব বোঝানো হয়ে গেছে দেবজিৎ বলো হ্যাঁ স্যার চাপটা অনেক বাকি আছে বলতে এখনো কিন্তু অনেকটা করতে পেরেছো এবারে করতে পারবে এরপরে না না সব সোজা এরপরে তোমার আছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট বলো দেবজিৎ বলো হ্যাঁ স্যার বললাম ঠিক আছে তাহলে বাড়িতে বই থেকে পড়ে নিও আর আমি কোশ্চেন পাঠাচ্ছি মনস্বিনী বলো হ্যাঁ স্যার সব ঠিকই আছে ঠিক আছে তো বাড়িতে প্র্যাকটিস করবে